বাবা, বাবা, আমায় মেরো না, আমি আর খেলতে যাব না, আমাকে আর মেরো না। 9 বছর পর বাড়ি ফিরছেন সাব্বির, তাও বড় বোনের বিয়ের উপলক্ষে। শহর পেরিয়ে গাড়ি গ্রামের রাস্তায় প্রবেশ করতেই অজানা এক শিহরণ বয়ে যায় পুরো শরীরে। চোখের সামনে ভেসে উঠতে থাকে সেই ছোট্টবেলায় শৈশব। আগে এই চিরচেনা রাস্তায় সাইকেলের টায়ার হাতে ছুটে বেড়াতো, আর আজ দীর্ঘ 9টা বছর পর ফিরছে কালো রঙের ব্র্যান্ডেড মার্সিডিজ গাড়িতে। অবশ্য গাড়িটা বোনের বিয়ের উপলক্ষে কিনেছেন গতকাল। গাড়ির সিটে আয়েশ করে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে ড্রাইভারকে সাব্বির বলে ওঠে, ড্রাইভার, বাসার সামনে গেলে ডেকে দিও। ড্রাইভার মাথা নাড়িয়ে আবারও গাড়ি চালাতে মন দেয়। সাব্বির পরম আয়েশে চোখ দুটো বন্ধ করে নেয়। অমনি হারিয়ে যায় ঘুমের রাজ্যেতে। বাবা, বাবা, আর মেরো না, আমি আর খেলতে যাব না, আমাকে আর মেরো না। সাব্বিরের কান্নাভিজা কণ্ঠ শুনতে পায় সাব্বিরের বাবা শাহেদ সাহেব। তিনি বেতের লাঠি নিয়ে প্রচণ্ড রাগান্বিত হয়ে মেয়ে চলছেন সাব্বিরকে। স্বামীর এমন রাগ দেখে সাব্বিরের আম্মু পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছেন, কেননা তিনি জানেন শাহেদ সাহেবের রাগ কেমন। এই সময় ছেলেকে বাঁচাতে গেলে নিজেকেও মার খেতে হবে। সাব্বিরকে মারতে মারতে ক্লান্ত হয়ে যান শাহেদ সাহেব। হাত থেকে লাঠিটা ছুঁড়ে ফেলে দিয়ে গর্জন করে ডেকে ওঠেন, সাব্বিরের মা। স্বামীর ডাকে দ্রুত এগিয়ে আসেন তিনি, চোখে মুখে ভয়াত্মবা। শাহেদ সাহেব আরও তেজি কণ্ঠে বলে ওঠেন, এই জানোয়ারটাকে এখানে রেখে যাচ্ছি, কোনো রকম ঔষধ ওকে দেবে না, খাবার তো দূরেই থাক। এত কষ্ট করে স্কুলের বেতন দেই, অথচ এই জানোয়ারটা স্কুল ফাঁকি দিয়ে পাড়ার মাঠে ক্রিকেট খেলতে যায়। সাব্বিরের আম্মু রাহেলা বেগম শান্ত কণ্ঠে বলেন, ছোট মানুষ, খেলতেই তো গিয়েছে একটু, তাই বলে আমনে মারবেন? শাহেদ সাহেবের স্ত্রীর কথা শোনা মাত্রই তাকেও দু গা লাগিয়ে দিল, হনহন করে বেরিয়ে যান। স্বামীর হাতে মার খেয়ে রাহেলা বেগম ফুঁসে ওঠেন। ক্রোধ ভরা চাহনিতে মেঝেতে পড়ে থাকা সাব্বিরকে দেখে তেলে বেগুনে জ্বলে ওঠেন। ছুটে গিয়ে লাঠিটা হাতে নিয়ে তিনিও ইচ্ছে মতো সাব্বিরকে মারতে থাকে আর গর্জন করে বলতে থাকে, জানোয়ারের বাচ্চা, তোকে গর্ভে ধারণ করে আমি ভুল করেছি। তোর জন্য বারবার তোমার বাপের হাতে আমাকে মার খেতে হয়েছে। আজ তোকে মেরে ফেলবো আমি। কথাগুলো বলতে বলতে মারতে থাকেন সাব্বিরকে। এদিকে সাব্বিরের তেমন হুঁশ নেই। বাবার হাতে মার খেয়ে এতটাই কাহিল হয়ে গিয়েছে যে তার মুখ দিয়ে চিৎকারও বের হচ্ছিল না। তার ওপর আবার রাহেলা বেগমের মার খেয়ে আর নিজেকে ধরে রাখতে পারে না, সেন্সলেস হয়ে যায়। এদিকে সদ্য কলেজ থেকে ফিরে মায়ের গর্জন শুনে ছুটে আসে বছর 14-এর একটা মেয়ে। হ্যাঁ, মেয়েটা হলো নাবিহা, সাব্বিরের বড় বোন। নিজের ভাইকে এভাবে মারতে দেখে দ্রুত রাহেলা বেগমকে থামাতে গিয়ে নিচেও কয়েকটা আঘাত সহ্য করে সাব্বিরকে আগলে নেয়। রাহেলা বেগম ততক্ষণে হুঁশ ফিরে পেয়েছে। হুঁশ ফিরে পাওয়ার পরেই নাবিলাকে পাগলের মতন কাঁদতে দেখে নিচের দিকে তাকায়। সাব্বির শুয়ে আছে একদম নিস্তেজ হয়ে। নাবিহা চিৎকার করে কাঁদতে কাঁদতে সাব্বিরকে ডাকছে, ভাই, এই ভাই, চুপ কর না ভাই। তবে সাব্বির নিশ্চুপ। রাহেলা বেগম ভয়াক্ত চোখে ছেলের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে সাব্বিরের বুকে হাত দেয়। হাট চলছে। তিনি আর দেরি করেন না, দ্রুত সাব্বিরকে কোলে তুলে নিয়ে ছুটে বের হয়ে যান ঘর থেকে। পেছন পেছন ছুটে যায় নাবিহা নিজেও। মা মেয়ে সাব্বিরকে কোলে করে পাগলের মতন ছুটতে দেখে এলাকার সবাই ছুটতে থাকে ওদের পেছন পেছন আর ডাকতে থাকে। তবে রাহেলা বেগমের হুঁশ নেই, পাগলের মতন ছেলেকে বুকে আগলে নিয়ে ছুটে চলছেন। পথে মধ্যে একটা রিক্সা পেয়েও সেখানে নাবিলাকে নিয়ে উঠিয়ে চলে আসে হসপিটালে। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন রাহেলা বেগম আর শাহেদ সাহেব। দুজনের চোখে ভয়াত্ম ভাব, ছেলেকে হারানোর ভয়। ততক্ষণে সাব্বিরের স্কুলের হেডমাস্টার সহ সকল শিক্ষক আর ওর সহপাঠীরা চলে এসেছে হসপিটালে। পুরো হসপিটাল গিজগিজ করছে মানুষে। একটা মানুষ দেখে নাবিয়া আড়ালে চলে গিয়েছে আর শাহেদ সাহেব ভয়াত্মভাবে দাঁড়িয়ে আছে অপারেশন থিয়েটারের সামনে। এমন সময় সাব্বিরের স্কুলের হেডমাস্টার আমজাদ হোসেন এগিয়ে আসেন শাহেদ সাহেবের দিকে। হেডমাস্টারকে এগিয়ে আসতে দেখে শাহেদ সাহেবের চোরের মতন পালাতে চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন। আমজাদ হোসেন কড়া গলায় বলে ওঠেন, ছি ছি সাহেব সাহেব, আপনাকে ভালো ভেবেছিলাম, কিন্তু আপনি যে এতটা মূর্খ আর বদরাগী জানতাম না। ছেলেটা খেলতে ভালোবাসে, তাছাড়া ভালো খেলোয়াড়ও। সামান্য একটু খেলেছে বলে তাকে এইভাবে মারতে হবে? হ্যাঁ। শাহেদ সাহেবের কেন যেন হঠাৎ গর্জন করে ওঠে।
তেড়ে গিয়ে হেডমাস্টারকে বলে, ছেলে আমার, ওকে আমি জন্ম দিয়েছি, পারলে ওকে মেরে টুকরো টুকরো করব। তাতে তোর কি? তুই স্কুলের হেডমাস্টার, মাস্টারের মতো থাকবি, পারিবারিক বিষয়ে নাক গলাইবি না। আর আমাকে মূর্খ বলার সাহস পেলি কোথায়? তুই সামান্য একটা হাই স্কুলের হেডমাস্টার, আর আমি একজন সরকারি কর্মকর্তা। তোর চেয়ে 1000 গুণ বুদ্ধি বেশি আমার। আমজাদ হোসেন শাহেদ সাহেবের কথা শুনে মুচকি হাসে আর তার পাশে থাকা আরও কয়েকজন শিক্ষককে উদ্দেশ্য করে বলে, দেখলেন মূর্খ কত প্রকার। যাই হোক, চলুন ওই পাশে যাই। ছেলেটাকে যেহেতু আমরাই জোর করে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলাম, আমাদের ওর এই অবস্থার জন্য দায় কিছুটা আছে। ডাক্তারের থেকে ছেলেটার অবস্থা জেনে যাব। কথাটা বলে আমজাদ হোসেন চলে যান। শাহেদ সাহেব ও রাগী চোখে স্ত্রীর দিকে তাকিয়ে এগিয়ে যান আর গিয়ে স্ত্রীর চুলের মুঠি খামচে মেরে ধরে বলেন, হারামজাদি, তুই আবার ওকে মারতে খেলি কেন? আজ তোর জন্য আমাকে সামান্য এর মাস্টার মূর্খ বলল। কত টাকা খরচা হলো, বাসায় চল, তোকেও হসপিটালে তোর এই জারদ সন্তানের সাথে হসপিটালে শুয়ে থাকার ব্যবস্থা করে দেব। স্বামীর এনহে কথায় দমে যান রাহেলা বেগম। থমথমে মুখে চেয়ে থাকেন অপারেশন থিয়েটারের দিকে। ঘণ্টাখানেক পর বেরিয়ে আসেন ডাক্তার। এগিয়ে যান শাহেদ সাহেব। ডাক্তার কিছুটা ঘৃণার দৃষ্টিতে শাহেদ সাহেবকে দেখে বলেন, ছেলেটার বয়স মাত্র 16 বছর। এই বয়সে এত জঘন্যভাবে মেরেছেন যা বলার মতো না। শরীরে সব জায়গায় আঘাতের চিহ্ন, জখম হয়ে গিয়েছে পুরো শরীর, আবার চামড়া পেটেও গিয়েছে। শাহেদ সাহেব নিজের আগের রুক্ষ মেজাজেই বলেন, সে যা হই হোক, আমার ছেলেকে মেরেও ফেলতে পারি আমি। এখন তুই বল, জানোয়ারটা কেমন আছে? ডাক্তার মুচকি হেসে বলেন, জানোয়ার আমার চোখের সামনে দিব্যি দাঁড়িয়ে আছে, আর জানোয়ারের বাচ্চাটা হসপিটালের বেডে মাটিন হয়ে শুয়ে আছে। আশা করি 2-4 ঘন্টা পর জ্ঞান ফিরবে, আর না ফিরলে কোমায় চলে যাবে। কথাটা বলে তিনি চলে যান সেখান থেকে। শাহেদ সাহেব অপমান আর দ্বিগুণ রেগে যান, তবে তেমন প্রতিক্রিয়া দেখান না, কারণ তিনি বুঝে গিয়েছেন যতই প্রতিক্রিয়া দেখাবে ততই অপমানিত হবেন। সাব্বিরের স্কুলের হেডমাস্টার আমজাদ হোসেন ডাক্তারের কথা শুনে মনে মনে খুশি হন। এগিয়ে আসেন ডাক্তারের দিকে। ডাক্তারের সামনে কিঞ্চিত তাকিয়ে বলেন, ছেলেটা ভালো আছে স্যার, আপনি নিশ্চিন্তে থাকুন। আমজাদ হোসেনের অবাক হয়ে বলেন, আপনি আমাকে স্যার বলছেন যে ডাক্তার সাহেব? স্যারকে তো স্যারই বলবো, আমি আপনারই স্কুলের প্রাক্তন ছাত্র স্যার। আমজাদ হোসেন ডাক্তারের কথা শুনে ভীষণ খুশি হন, আবেগে কেঁদে ফেলেন। ডাক্তারকে বুকের সাথে জড়িয়ে ধরে বলেন, এতটা সৌভাগ্য আমার হবে কখনোই ভাবিনি। আমার ছাত্র আজ ডাক্তার। চিন্তার কোনো কারণ নেই স্যার, ছেলেটা ছোট হওয়ায় আঘাত সহ্য করতে পারেনি। কেটে যাওয়া জায়গাগুলো পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিয়েছি। সেটা অচেতন, অক্সিজেন দেয়া আছে। আশা করি 2 থেকে 3 ঘন্টার মধ্যে কথা বলবে। ধন্যবাদ বাবা, আজ আমরা তবে নিশ্চিন্তে বাসায় যেতে পারবো। কিন্তু স্যার, আপনারা সবাই এইভাবে হসপিটালে এসেছেন যে? ছেলেটাকে আমরা সকল শিক্ষক মিলে ক্রিকেট খেলতে পাঠিয়েছিলাম পাশের এলাকায়। দারুণ খেলে ছেলেটা, আর এটাই ওর কাল হলো। ওর মূর্খ পিতা ওকে এইভাবে পিটিয়েছে শুনে আমাদের ভীষণ কষ্ট লেগেছে, সাথে খুব মন খারাপ। আমাদের জোড়াজুড়িতে ছেলেটা খেলতে গিয়েছিল। চিন্তা নেই স্যার, ও সুস্থ হয়ে যাবে, আমি আসছি। ডাক্তার চলে যায়। আমজাদ হোসেন এগিয়ে যায় সাব্বিরের আম্মু রাহেলা বেগমের দিকে। তারপর শান্ত কণ্ঠে বলেন, ছেলেটা আপনাদের হলেও সে আমাদের স্কুলের ছাত্র। আর কিছু হলে আপনাদের ছেড়ে কথা বলবো না। শিশু আইন আপনারা হয়তো জানেন না। আর হ্যাঁ, আপনার স্বামী মূর্খ সাহেদ সাহেবকে বলে দিয়েন আইনের হাত অনেক লম্বা। একটু পুলিশের খাতায় নাম উঠলেই সরকারি চাকরি শেষ, সাথে এমন অহংকার আর বদমেজাজিও শেষ, মনে রাখবেন। দূর থেকে কথাগুলো শুনে শাহেদ সাহেবের রাগই লাগে বেশি, আবার ভয়ও পান। কেননা আমজাদ হোসেনের কথা বলা সঠিক, সরকারি চাকরি, হাজার বিধিনিষেধ। রাহেলা বেগম চুপচাপ কথাগুলো শুনে গেলেন, পাল্টা কোনো জবাব দেয়নি। যতই হোক ছেলে স্কুলের হেডমাস্টার বলে কথা। শাহেদ সাহেব দূরে একটা চেয়ারে বসে আছেন, তার ভাবনা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আমজাদ হোসেনের বলা কথাগুলো শিশু আইন। শাহেদ সাহেব উঠে চলে যান হসপিটাল থেকে। রাহেলা বেগম মেয়েকে নিয়ে চাতক পাখির মতন চেয়ে থাকে বেডের দিকে। সাব্বির নিশ্চুপ আর স্তব্ধ হয়ে শুয়ে আছে।
রাহেলা বেগমের মন অনেক খারাপ। বিভিন্ন চিন্তার মাঝে নাবিয়া ওর মায়ের কাছে থেকে উঠে দ্রুত চেয়ারের দূরত্বে বসেন। রাহেলা বেগম বিষয়টা দেখে বলে, কী রে মা, আমার পাশ থেকে উঠে গেলি যে? আগে বাবাকে পছন্দ হতো না আমার, ভাইয়াটাকে খেলতে দিত না, মারতো, তাই তোমার সাথে কাছে থাকতাম। সেই তুমি কি না আমার ভাইকে মারলে? আমি আর তোমার আশেপাশে যাব না। মেয়ের এমন কথায় কুঁকড়ে যান রাহেলা বেগম। তিনি জানেন তার মেয়ে যা বলছে তাই করেন। 2 বছর হলো নাবিয়া শাহেদ সাহেবকে বাবা বলে ডাকে না, কোনো বায়না করে না। শাহেদ সাহেব অবশ্য তার স্বাভাবিকভাবেই নিয়েছে। রাহেলা বেগম আমতা আমতা করে বলেন, মা, তুই আমাকে ভুল বুঝিস। আমি সাব্বিরকে মারতে চাইনি। তা তো দেখতে পাচ্ছি। মারতে চাওনি, অথচ এমনভাবে মেরেছ যে ভাইয়া আমার এখনো নিশ্চুপ হয়ে আছে। আসলে তোমরা মা বাবা হওয়ার যোগ্য নয়। ইন্টার ফার্স্ট ইয়ারের পড়ুয়া মেয়ের মুখে এমন কথা শুনে রাহেলা বেগম দমে যান। ছলছল চোখে বেডের দিকে তাকিয়ে থাকে। ঘড়ির কাঁটায় টিকটিক করছে। শাহেদ সাহেব হসপিটাল থেকে চলে গিয়েছে 2 ঘন্টার মতন। বিকেল গড়িয়ে রাত হয়েছে। শাহেদ সাহেব হসপিটালে আসেনি। এমন সময় সাব্বির হালকা নড়ে ওঠে। ভাইকে নড়তে দেখে ছুটে যান নাবিয়া, ডাকতে থাকে, ভাই, ভাই, চোখ খুলেছিস? সাব্বিরের চোখ মেলে তাকায়। বোনকে দেখা মাত্রই কেঁদে ফেলে। নাবিয়া ভাইকে বুকের সাথে জড়িয়ে নেয়। এমন সময় এশার নামাজ শেষ করে রাহেলা বেগম কেবিনে আসতেই চোখ যায় সাব্বিরের দিকে। জ্ঞান ফিরে পেয়েছে সাব্বির। ছুটে যান ছেলের দিকে। রাহেলা বেগমকে আসতে দেখে নাবিয়া সাব্বিরকে ছেড়ে দেন। রাহেলা বেগম সাব্বিরকে জড়িয়ে ধরে। যেই হাত বাড়াবে অমনি সাব্বির বেডে শুয়ে পড়ে। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আপু, এই মহিলাকে আমার সামনে থেকে সরে যেতে বল প্লিজ। ভাই, মাকে ক্ষমা করে দে না। সম্ভব না আপু, আমি মাকে বলেই খেলতে গিয়েছিলাম। তাকে বলেছিলাম স্যারেরা জোর করেছে, অথচ তার স্বামী যখন আমাকে মারছিল তিনি পর্দার আড়ালে লুকিয়ে দেখছিলেন। রাহেলা বেগম এবার আর কান্না চেপে ধরে রাখতে পারেন না। ছোট ছোট বাচ্চাদের মুখে এমন কথা শুনে তিনি কুঁকড়ে যাচ্ছে, বারবার শিউরে ওঠে। এমন সময় কেবিনে প্রবেশ করেন শাহেদ সাহেব। হাতে অনেক খাবার, সপরিবারে পছন্দে হাসি হাসি মুখে খাবারগুলো সাব্বিরের পাশে রাখতে রাখতে বলেন, বাবা, সাব্বির, এখন কেমন বোধ করছো? সাব্বিরের মুখটা কালো করে ফেলে। ভালো করে তাকায় বাবা নামক মানুষটার দিকে। মুখে হাসি, অথচ চোখে স্পষ্ট রাগ আর ক্ষোভ। সাব্বির মুচকি হেসে বলে, বেঁচে আছি কোনো মতন, তা আপনি আমায় বাবা বলছেন যে? আজ এত খাবারও আনলেন দেখি। তুমি অসুস্থ বাবা, চুপচাপ শুয়ে থাকো। মা নাবিহা, তোমার ভাইকে খেতে দাও। সাব্বির নিষেধ করে না। নাবিয়ার আঙ্গুল ধরে সাব্বিরকে খাইয়ে দিতে থাকে। 3 দিন পর হসপিটাল থেকে সাব্বিরকে ছেড়ে দেয়। হাতে পায়ে অসংখ্য ব্যান্ডেজ। শাহেদ সাহেব সেই যে হসপিটালের বিল মিটিয়ে চলে গিয়েছে, আর হসপিটালে আসেনি। অবশ্য এতে সাব্বিরের তেমন ভাবনাও নেই। শাহেদ সাহেবের কেনা আঙ্গুরগুলো সে মুখে তোলেনি। ওর বোন নাবিয়া 1000 বার বলেও না, কেননা জানেন শাহেদ সাহেবের কেনা কোনো কিছুই ওর গলা দিয়ে নামতে ইচ্ছা করছে না ওর। বাড়ি ফেরার পর আশেপাশে অনেকজন সাব্বিরকে দেখে চলে যায়। সাব্বির ভাববিলাসহীনভাবে সবার দিকে পলকহীন চোখে চেয়ে থাকে। রাত 12টায় শাহেদ সাহেব বাসায় এসেছে। হাতে অনেকগুলো প্যাকেট, গন্ধ বেরিয়েছে। গন্ধটা সাব্বিরের নাকে আসতেই বুঝতে পারেন পাশের মোড়ের নাইমের বিরিয়ানি এনেছে। মনে মনে মুচকি হাসে সাব্বির আর বলে, অসুস্থ হলে ভালোবাসার মানুষের তেমন অভাব হয় না। শাহেদ সাহেব এগিয়ে আসে সাব্বিরের রুমের দিকে। হাতে বিরিয়ানির প্যাকেট নিয়ে ভেতরে ঢুকতে গিয়েও তিনি হোঁচট খাচ্ছে। অবশ্য তিনি লজ্জা পাচ্ছেন। বেশ কয়েকবার চেষ্টার পর শাহেদ সাহেব সাব্বিরের ঘরে ঢুকে টেবিলের ওপর বিরিয়ানির প্যাকেট রেখে আয়েশ করে সাব্বিরের পাশে বসেন। বাবা ছেলে দুজনেই নিশ্চুপ। এমন সময় সাব্বির অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। শাহেদ সাহেব বুঝতে পারে সাব্বিরের মনে অভিমান জমে আছে। মনে মনে হাসেন তিনি। খানিকক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলে ওঠে, সাব্বির, শুনছিস? বলুন। তোকে সেদিন খুব বেশিই মেরেছিলাম, আমাকে ক্ষমা করে দিস। ওসব ভুলে গেছি আমি। ভুলে গেলেই ভালো, ওসব মনে লাগতে নেই। বিরিয়ানি এসেছে, ঝটপট খেয়ে পড়তে বসো। এমন দেবদাসের মতো বসে থাকার জন্য তোমার পেছনের টাকা ঢালছি না। বুঝতে পেরেছি। বুঝলেই ভালো, আর না বুঝলে লাঠি তো আছে। শাহেদ সাহেব ছেলের কাছ থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গিয়ে থেমে যান। খানিকটা রুক্ষ মেজাজে বলেন, খেলাধুলা করে কিচ্ছু করতে পারবে না জীবনে। খেলা ছেড়ে দাও, পড়াশোনা করতে বসো। জীবনটা বহুত কঠিন।
ক্রিকেট খেলা এক মুঠো ভাত জোগাড় করতে পারবে না, না খেয়ে রাস্তায় পড়ে থাকবে, তবুও কেউ এক লোকমা ভাত মুখে তুলে দেবে না। সময় আছে, পড়তে বসো, সবে মাত্র ক্লাস 9-এ পড়ো, সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে। শাহিদ সাহেব এক নাগাড়ে কথাগুলো বলে বেরিয়ে যান। সাব্বির নিশ্চুপভাবে কিছুক্ষণ বসে থাকে। এমন সময় ওর বড় বোন নাবিয়া এসে বসে সাব্বিরের পাশে। সাব্বির ফিরে তাকায় বোনের দিকে। নাবিয়া পরম মমতায় সাব্বিরের পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ভাই এখনো তুই মন খারাপ করে আছিস? না আপু, মন খারাপ করিনি। আমি বুঝি রে ভাই, তুই পড়াশোনা করতে চাস না, তুই বড় খেলোয়াড় হতে চাস। আমি জানি তুই বড় খেলোয়াড় হবি। সাব্বির ভীষণ খুশি হন, বোনকে জড়িয়ে ধরে বলে, না আপু, মন খারাপ করিনি। অবশ্য সত্যি বলছি, তবে হ্যাঁ হ্যাঁ বল আপু, তবে এভাবে দিনের পর দিন না খেয়ে থাকলে তুই খেলার হবি কি করে? খেলতে তো শক্তি লাগে, আর না খেলে শরীরে তো শক্তি আসবে না। তাহলে কি করব? খাবি ভাই, নিয়ম মাফিক খাবি। আয় দেখি আমি তোকে বিরিয়ানি খাইয়ে দেই। সাব্বির নিষেধ করে না, বোনের সামনে পাপ ছড়িয়ে বসে। নাবিয়াও হাত ধুয়ে খুব যত্নে সাব্বিরকে খাইয়ে দিতে থাকেন। খাওয়া দাওয়া শেষ করে সাব্বির বিছানায় শুয়ে পড়ে। শরীরের আঘাতের চিহ্নগুলো শুকিয়ে গিয়েছে অনেকটাই। আগামীকাল স্কুলে যেতে হবে ভেবেই চোখে দ্রুত বন্ধ করে নেয়। নাবিয়া ভাইকে চোখ বন্ধ করতে দেখে ঘরের লাইট নিভিয়ে দিয়ে চলে যায় নিজের ঘরে। নাবিয়া নিজের চেয়েও তার ভাইকে বেশি ভালোবাসেন। ভোর হয়ে গিয়েছে। শাহেদ সাহেব সাব্বিরের দরজায় নক করছেন। এই সাব্বির উঠে রেডি হয়ে নাও, স্কুলে যেতে হবে। সাব্বির মিটিমিটি করে চোখ মেলে তাকায় ঘড়ির দিকে। 6টা বেজে যায়। দ্রুত উঠে ফ্রেশ হয়ে চলে যায়। ফ্রেশ হয়ে এসে স্কুলের ড্রেস আর ব্যাগ গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হতেই শাহেদ সাহেবের মুখোমুখি হয়। সাব্বির তাকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিবে, অমনি শাহেদ সাহেব কড়া গলায় বলেন, স্কুলে অনেক দিন পর যাচ্ছ, মন দিয়ে ক্লাস করবে। অনেকগুলো অধ্যায় হয়তো তুমি মিস করেছো, আর ক্রিকেটের শব্দটাও যেন তোমার মুখে না শুনি। এ বছর চলে গেলেই সামনে বছর তোমার এসএসসি পরীক্ষা। এই সময় কোনো ফাঁকিবাজি আমি সহ্য করব না। মন দাও পড়ায়, সামনে বিস্তর ভবিষ্যৎ পড়ে আছে তোমার। সাব্বির ওর বাবার কথা শুনে কখনোই তেমন একটা সিরিয়াস নেয় না, কেননা তার সব কথাই আর কাজ সাব্বিরের মনের বিরুদ্ধে চলে যায়। সে যা চায় তার পিতা তার সম্পূর্ণ উল্টো চায়। সাব্বির এগিয়ে গিয়ে বসে ডাইনিং টেবিলে। এতক্ষণে কিচেনের আড়াল থেকে বাবা ছেলের কথাগুলো শুনছিল তার মা আর মেয়ে। সাব্বির কোনো প্রতিউত্তর না দেখে দুজনে মিটিমিটি হাসে। নাবিয়া তো বলেই বসেন, সাব্বির বোধহয় বাবার কথা কানেই তোলেনি। কেমন দেখো, বিলাসহীনভাবে টেবিলে গিয়ে বসলো। হ্যাঁ, ওর কাছে গিয়ে শোন ও কি ভাবছে। এতটা ভাবুক তো ওকে কখনো দেখিনি। ওর থেকে শুনতে হবে না, আমি এখান থেকেই ওর মনের কথা বুঝে গেছি। তাই নাকি? তা কি ভাবছে তোর গুণধর ভাই? ও ভাবছে আর ওর টিচার খেলতে যেতে বললে ও 1000 বার খেলতে যাবে। সাবধানে যেতে বলিস রে মা, জানিসই তো তোর বাবার রাগ। নাবিয়া দীর্ঘশ্বাস ফেলে বলেন, বাদ দাও সব কথা, ভাইকে ডিম অমলেটটা দিয়ে আসি, শুধু পরোটা চিবিয়ে খাতে যাচ্ছে। নাবিয়া এগিয়ে গিয়ে ডিম অমলেটটা সাব্বিরের হাতে তুলে দেন। সাব্বির আর চোখে বোনের দিকে তাকিয়ে খেতে শুরু করেন। নাবিয়ার পাশে বসে ভাইয়ের খাওয়া দেখতে থাকে। সাব্বির নিজের মতন খেয়ে বের হয়ে আসে। বাসা থেকে স্কুলের মাত্র 15 মিনিট হওয়ায় সাব্বির হেঁটেই স্কুলে রওনা হয়। অনেক দিন পর বাড়ি থেকে বের হয়। হাঁটার সময় অনুভব করে অজানা এক শিহরণ। স্কুলের গেটে পৌঁছানোর সাথে সাথেই সাব্বিরকে সহপাঠী ঘিরে ধরে। সাব্বির অবাক হয়ে যায়। সবার চোখে আঁক চাহনিতে তাকিয়ে থাকে দেখে বলে, কি রে, তোরা আমায় ঘিরে ধরলি যে? ওদের মধ্যে সাব্বিরের বেস্ট ফ্রেন্ড শামস এগিয়ে এসে ওর কাঁধে হাত রেখে বলে, এতদিন পর স্কুলে আসলি তুই, তাই আমরা সবাই তোকে গার্ড অফ অনার দিচ্ছি। কথাটা বলার পরপরই সবাই হি হি করে হেসে ওঠে। সাব্বির নিজেও হেসে ওঠে ওদের ক্লাসরুমে চলে যায়। মন দিয়ে সবগুলো ক্লাস শেষ করে স্কুল থেকে বের হওয়ার সময় ওর চোখ যায় স্কুলের মাঠের দিকে। ওর বন্ধুরা আর কিছু বড় ভাইয়া খেলছে। সাব্বিরের প্রচণ্ড ইচ্ছা জাগে খেলার। মাঠের দিকে এগিয়ে যেতে গিয়েও থেমে যায়। মনে পড়ে বাবার কথা। বাড়ি থেকে পা বাড়াতে গিয়েও থমে যায় সে। কোনো দিকে এগিয়ে যেতে না পেরে সাব্বির রাগ ও জিদে মাটিতে ধপাস করে বসে পড়ে।
সাব্বিরের কাণ্ড দেখে স্কুলের হেডমাস্টার আমজাদ হোসেন মিষ্টি মিষ্টি হাসেন। হাসতে হাসতে এগিয়ে এসে সাব্বিরের পাশে বসেন, মাঠের দিকে তাকিয়ে বলেন, কি রে সাব্বির, বাসায়ও গেলি না, মাঠেও গেলি না, এইভাবে গেটের সামনে বসে পড়লি যে? সাব্বিরের অসহায় চাহনিতে স্যারের দিকে তাকায় আর বলেন, সিদ্ধান্তহীনতায় ভুগছি স্যার। আমার মন প্রাণ চাইছে খেলতে, আবার মস্তিষ্ক বলছে বাসায় ফিরে যা, নয়তো তোর বাবা তোকে পিটাবে। আমজাদ হোসেন পরম মমতায় সাব্বিরের কাঁধে হাত রেখে বলেন, জীবনটা খুবই ছোট সাব্বির, এতটাই ছোট যে আজ আছি কাল নাও থাকতে পারি। তাই বলে এই না জীবন থেমে থাকবে। তোর পরিবার খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ভালো মন্দ রান্না বন্ধ করে দেবে, তারা তাদের মতোই খাবে, তারা ভালোই থাকবে, শুধু থাকবি না তুই। আসলেই স্যার, আমি ভালো নেই। আমার তীব্র ইচ্ছে ক্রিকেট খেলার, বাবা মা আর বোনকে নিয়ে দেশ বিদেশে ট্যুরে যাব, কিন্তু বাবা চান আমি তার মতন ধরাবান্ধা জীবন নিয়ে সকল থেকে বিকাল এক চেয়ারে বসে কাটাই, জীবনটা সরকারি গোলামের মতন কাটিয়ে দিই। আমজাদ হোসেন মাটির থেকে উঠে বসতে বসতে বলেন, শোন, তুই খেলতে যা, আর কেউ থাকুক আর নাই থাকুক, তোর পাশে আমি থাকবো আজীবন তোর পাশে। সাব্বির ভরসা পায়, পা ছুটে চলে যায় মাঠের দিকে। আমজাদ হোসেনের চেয়ে থাকে সাব্বিরের দিকে। ব্যাটিংয়ে নেমেছে সাব্বির। বোলিং করতে আসা ছেলেটা পা কাঁপছে। সে জানে বল যেখানেই ফেলুক সেই ছোট্ট সাব্বির বল উড়িয়ে মাঠের বাইরে ফেলবেই। হলো তারপরে 4টা বলে 4টা ছক্কা মেরে ম্যাচটা জিতিয়ে দিতেই পুরো মাঠ গর্জে ওঠে সাব্বির সাব্বির ধ্বনিতে। সাব্বির অবাক হয়ে থাকে খুশিতে, তবে মুহূর্তেই আত্মা গ্রাস হয়ে ওঠে। বিকেল গড়ে সন্ধ্যা হতে শুরু করেছে। সাব্বির দ্রুত কাঁধে ব্যাগ নিয়ে ছুটতে থাকে বাড়ির দিকে। ততক্ষণে সাহেব সাহেব বাড়িতে এসে গিয়েছে। পড়ার টেবিলে ছেলেকে না দেখে মাঠে এসে দেখে গিয়েছে সাব্বিরকে খেলতে। তারপর তিনি সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেকে তিনি আর ঘরে রাখবে না। সেই স্কুল মাঠ থেকে ছুটতে ছুটতে বাড়ির সামনে আসতেই সপাটে মুখের ওপর ভারী একটা ব্যাগ এসে লাগায়, ছিটকে পড়ে আর সাব্বির। আকস্মিক এমন ঘটনায় সাব্বির রাস্তায় পড়ে গিয়ে চোখ অন্ধকার দেখতে থাকে, তবে মিনিট খানেক পর নিজেকে স্বাভাবিক করে। সামনের দিকে তাকাতেই দেখতে পায় ওর বাবা সাহেব সাহেব দাঁড়িয়ে আছে। তার পেছনে দাঁড়িয়ে আছে তার মা আর বোন। তাদের দুজনের চোখেই পানি। সাব্বির রাস্তা থেকে উঠে বাড়ির ভেতরে যেতে পা বাড়াবে অমনি সাহেব সাহেব হুঙ্কার দিয়ে বলে ওঠে, এদিকে পা বাড়ানোরও সাহস করিস না। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম। আমি আর চাই না তোকে পুত্র হিসেবে পরিচয় দিতে। আমি নিজেও তোমাকে পিতা বলে পরিচয় দিই না কখনো। রাস্তা ছাড়ো, ভেতরে যাব। এ বাড়ির দরজা তোর জন্য আজ থেকে বন্ধ। তোকে আজ পিটিয়ে চামড়া তুলে ফেলতাম, তবে তা আজ আর করব না। কারণ আমি বুঝে গেছি, গাধাকে পিটিয়ে সোজা করা গেলেও তোকে সোজা করা যাবে না। বরং তোর চিকিৎসা করতে গিয়ে আমারই টাকা নষ্ট হবে। তুই বেরিয়ে যাবি এক্ষুনি। সাব্বিরের কেন যেন সাহস বেড়ে যায়। বুকটা টান টান করে সাহেব সাহেবের চোখে চোখ রেখে বলে, তোর বাড়ি এমনিতেও ছাদ, তুই যা করেছিস তা মাত্রাতিক্ত। পথ ছাড়া আর টাকার কিনা ব্যাটগুলো নিতে দে। তার তোকে নিতে হবে না। তোর ব্যাট বল ওই যে রাস্তায় দেখছিস ব্যাগ, ওর ভেতরেই আছে। যা, দূর হয়ে যা চোখের সামনে থেকে। সাব্বির ওর বাবার কথায় রাস্তার দিকে তাকায়। সত্যি ব্যাগ পড়ে আছে। সাব্বির মুচকি হেসে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে ওর বোন নাবিয়ার দিকে তাকিয়ে বলে, চলি রে আপু, আমার স্বপ্ন পূরণের সবচেয়ে বড় বাধা আজ কেটে গিয়েছে। আজ আর আমি ভয় পাবো না খেলতে গিয়ে। দোয়া করিস আমি যেন বড় ক্রিকেটার হতে পারি, আর তোর বাবার চাইতে বড় অঙ্কের টাকা রোজগার করতে পারি। নাবিয়া নিশ্চুপ, সাব্বিরের কথা বাড়ায় না, পা বাড়ায় সামনের দিকে। বর্ষাকাল শুরু হচ্ছে। রাত দিন এই যে মেঘ বৃষ্টি, আবার কখনো রোদ। জুনের শেষ সপ্তাহ। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে সাব্বির হাঁটতে থাকে। বাড়ি থেকে 30 মিনিট দূরেই বগুড়া রেলওয়ে স্টেশন। ট্রেনের হুইসেলের আওয়াজ কানে আসতেই 10 কেজি ব্যাগটা নিয়েই প্রাণপণে ছুটতে শুরু করেন। এটাই লাস্ট স্টেশন। বগুড়াটা ঢাকায় যায়। 30 মিনিটের পর দৌড়ে আসতে 24 মিনিট লাগে। রেল স্টেশনের ভেতরে ঢুকতে ঢুকতেই ট্রেন ছেড়ে দিয়েছে। ঘন ঘন হুইসেল বাজিয়ে ট্রেন পূর্ণ গতিতে ছুটে যায়। সাব্বিরও হতাশ হয়ে স্টেশনে বসে পড়ে। ক্লান্ত শরীরটা এলিয়ে দেয় বেঞ্চের ওপর। সারাদিন না খাওয়া শরীর, তার উপর পুরো 20টা ওভার ব্যাটিং কারণে শরীর আর চলছে না।
তবুও চোখ দুটো খুলে রাখে। বলা তো যায় না কখন কে যে ব্যাগটা নিয়ে উধাও হয়ে যায়। কিট ব্যাগটা নিজের বুকের সাথে আগলে নিয়ে সাব্বির হাতের ঘড়ির দিকে তাকায়। 8:10। সাব্বির অবাক, এত দ্রুত সময় কি জীবনে থেকে হারিয়ে যেতে দেখে। শরীরে এখন জ্বর ভাবটা রয়েই গেছে। এমন সময় কেউ একজন সাব্বিরের কাঁধে হাত রাখে। চমকে ওঠে, পেছনে ফিরে তাকায় সাব্বির। আমজাদ হোসেন, সাব্বির স্কুলের হেডমাস্টার দাঁড়িয়ে আছে। চোখে মুখে আধার। সাব্বির কিছু না বলে মাথাটা নামিয়ে নেয়। আমজাদ হোসেন সাহেব কাঁধ থেকে হাতটা নামিয়ে এসে বসে সাব্বিরের পাশে। মিনিট খানেক নীরবতা শেষ করে আমজাদ হোসেন বলেন, তাহলে শেষ পর্যন্ত বাসা থেকে বের করেই দিল তোকে? সাব্বির অপর দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলেন, জি স্যার। এতে তোর কি খারাপ লাগছে? না স্যার, বরং নিজেকে হালকা লাগ। নিজের স্বপ্ন পূরণে আর কোনো বাধা নেই। ভাবতেই কেমন যেন মনটা উড়ুড়ু করছে। সে বুঝলাম, কিন্তু এখন করবি কি? যাবি কোথায়? এসব কি কিছু ভেবেছিস? না, এখনও ভাবা হয়ে ওঠেনি। আমজাদ হোসেন সাব্বির গালে দুটো থাপ্পড় মেরে রাগী কণ্ঠে বলেন, বেকুব, এখনো যদি ঠিকই না করিস তবে কেন ট্রেন ধরতে এসেছিলি? নায়কের মতো ট্রেন ধরে ঢাকায় গিয়ে নিজের সব কিছু হারিয়ে বড়লোক হতে চাস? সাব্বির বেশ লজ্জিত হয় আর মনে মনে বলে, আসলেই তো আমি তো কিছু ঠিক না করেই ট্রেনে উঠে যেতে নিয়েছিলাম। নিজের এমন বোকামি দেখে ওর নিজেও রাগ ওঠে। আমজাদ হোসেন নিজের রাগটা দমিয়ে নিয়ে বলেন, শোন, জীবন এত সহজ না। বাবার হোটেল থেকে মাত্র বেরিয়েছিস, এখনোই তোর সময় বাস্তবতাকে চেনার। হঠকারী সিদ্ধান্ত আর ছেলে মানুষই করে নিজের শহর ছেড়ে অচেনা শহরে একা গিয়ে কিছু করার চেষ্টা করাই বোকামি। নিজ শহরে হয়তো টাকা ছাড়াও 1 মাস কাটিয়ে দিতে পারবি, তবে অচেনা শহরে টাকা ছাড়া 1 ঘন্টাও না, বুঝলি? সাব্বির মন দিয়ে আমজাদ হোসেনের কথাগুলো শুনতে থাকে। এমন সময় আমজাদ হোসেন সাব্বিরের হাতটা ধরে বলে, চল বাসায়, এখানে বসে থেকে লাভ নেই। বাসা থেকে বের করে দিয়েছে স্যার। আমজাদ হোসেন সাহেবের কথা শুনে হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, দূর গাধা, তোর জন্মদাতা পিতা তোকে বের করে দিলেও আমি দেইনি। চল আমার বাড়ি, তারপর দেখ কি করি আমি। কথাটা বলে এক হাত সাব্বিরের ব্যাগে আর এক হাত সাব্বিরের হাত ধরে হাঁটতে শুরু করেন। রাত 10:20। আমজাদ হোসেনের বাড়ির আয়েশ করে খেয়ে সাব্বিরকে দেখিয়ে দেওয়া একটা ঘরে শুয়ে পড়ে। সারাদিন না খাওয়া শরীর ভালো খাবার খেয়েই বিদ্রোহ করে বসে। 2 চোখ রাজ্য ঘুম। সাব্বির আর জেগে থাকতে ইচ্ছে করছিল না। টুপ করে চোখটা বন্ধ করে তলিয়ে যায় ঘুমের রাজ্যে। ডুয়েল রুমে আমজাদ হোসেন খেতে বসেছে। এমন সময় তার স্ত্রী রীতা খানম এক না কড়া কণ্ঠে বলে ওঠেন, এসব কি আবির বাবা? কার না কার বাচ্চা বাসায় নিয়ে চলে এসেছো, আবার আবিরের ঘরেও ছেলেটাকে থাকতে দিয়েছো। বলি, আবির জানলে কি করবে ভেবেছো? আমার বাড়ি, কাকে কোন ঘরে রাখবো সেটা আমার বিষয়। আর তুমি ভুলে যাও না, আমি তোমার স্বামী। গলার আওয়াজ নিচু করে কথা বলো, ঠিক আছে? স্বামীর এহেন ব্যবহারে রীতা খানম দমে যান। ঠান্ডা মাথায় স্বামীর পাশে বসেন। গভীর চোখে স্বামীর দিকে তাকিয়ে বলেন, ছেলেটার জন্য তুমি এত কিছু করছো কেন আবিরের বাবা? স্ত্রীর এমন কথা মুচকি মুচকি হাসে আমজাদ হোসেন। আয়েশ করে মাংস হাড় চিবুতে চিবুতে বলেন, ছেলেটা সাহেদ সাহেবের। চিনো তো সাহেদ সাহেবকে? তোমার ছেলের হব স্ত্রী নাবিহার ভাই? আমজাদ হোসেন হো হো করে হাসতে হ্যাঁ, আবিরের পছন্দ আছে, বুঝলে? এই মরিচিকার যুগের মেয়েদের মাঝেও ছেলেটা পাক্কা জহরির চোখে হীরা চিনেছে। মা নাবিহা ওর ভাইয়ের ইচ্ছে আমাকে বলেছে। আর সাব্বিরকেও আমি চিনি, অসম্ভব মেধাবী আর ট্যালেন্টেড খেলোয়াড়। সে বুঝলাম, কিন্তু ছেলেটাকে এখানে এনে আমাদের লাভটা কি? সবসময় লাভ দেখতে নেই রীতা, মনটাও দেখতে হয়। আমি সাব্বিরকে অনেক পছন্দ করি। আবির যদি হয় পাক্কা জহরি, তবে আমি তার ডবল। প্লে বয়ের যুগে আমি লয়াল আর অসম্ভব ভালো ছেলে পেয়েছি, বুঝলে? রীতা খানম চোখ দুটো সরু করে বলেন, কি বলতে চাইছো তুমি? আমাদের রতিমাকে সাব্বিরের সাথে বিবাহ দিব রীতা। রীতা খানম এবার দমে যান। খানিকটা হাস্যলজ্জ কণ্ঠে বলেন, তাই তো বলি, তুমি তো বিনা কারণে কাউকে এত আদর করো না। তার ছেলের বয়স কত? বেশি না, 16 কেবল। আর আমাদের মেয়ের 12। ভালোই মিলিয়েছো দেখছি। হ্যাঁ, সে যাই হোক, কাউকে এসব বলার দরকার নেই। মেয়ে বড় হচ্ছে, জামাই খুঁজে রাখলে কি আর কোনো সমস্যা আছে বলো? হ্যাঁ,
না না, সমস্যা থাকবে কেন? তার জামাইকে আরো বেশি যত্ন করতে হবে। কাল বাজারে গিয়ে বড় কাঁঠাল আর মাংস কিনে এনে। দেখো এখনোই জামাই বানিয়ে ফেললে, হ্যাঁ? হ্যাঁ, আজ হোক কাল হোক জামাই তো হবেই, তাই আদর এখন থেকে আরম্ভ করাই ভালো। ড্রয়িং রুমে সোফায় বসে বাবা মার কথাগুলো শুনে ক্লাস 6-এর রতি বেশ শরম পেয়ে যায়। লজ্জারাঙ্গা হয়ে ভাবতে বসে সাব্বিরকে নিয়ে। রাত 12টা বেজে 23 মিনিট। নাবিয়া নিশ্চুপ হয়ে বসে আছে পড়ার টেবিলে। খানিকক্ষণ আগে ওর বাবা ওকে আর ওর মাকে কড়া গলায় শুনিয়ে দিয়েছে কোনো রকমভাবে তার সিদ্ধান্তের বিরুদ্ধ করতে হলে তাহলে বের করে দেবে, এমনকি তার মাকে ডিভোর্স দিতেও পিছুপা হবেন না। কে বা চায় এমন বয়সে বাবা মার বিচ্ছেদ? নাবিয়া তা চায় না। তাই তো সে ভাইয়ের চলে যাওয়াতেও কাঁদেনি। নিজেকে শক্ত করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে আর মনে মনে বলে, ভাই তুই ভালো থাকবি, ভালো ক্রিকেটার হবি। একদিন নিশ্চয়ই মা বাবা আফসোস করবেন কেন তোকে তোর স্বপ্ন পূরণে পুরোপুরি সাপোর্ট দেননি। বড় চাকরিওয়ালা বানাতে গিয়ে সেদিন তুই হাসবি, বিজয়ের হাসি হাসবি। টেবিল ল্যাম্প নিভিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলে নাবিহা। অপরদিকে রাহেলা বেগম চুপচাপ স্বামীর পাশে শুয়ে আছেন, তার চোখে পানি। তিনি ভাবতেই পারেননি ছেলেকে তার স্বামী বের করে দেবে, আর বের করে দেওয়ার সময় তিনি টু শব্দ করলে তাকে ডিভোর্সও দিবেন। পরিবারে অবহেলিত মেয়ে ছিল তিনি। এই বয়সে তিনি তাকে স্বামীকে বাড়ি ছাড়তে হয়, তবে ভাইদের বউ জায়গা দিবে না, সেই ভয়ে তিনি চুপ ছিলেন। ছেলের জন্য ডুকরে কাটতেও পাচ্ছেন না তিনি। ভয়ে স্বামী যদি জেগে ওঠে। ডান হাতে তালুন দিয়ে চোখ দুটো মুছে মনে মনে বলে, বাবারে, তুই তো স্বপ্ন পূরণ করবি আমি জানি। আল্লাহ তোকে সেই প্রতিভা দিয়েছেন, আর আমার দোয়া সব সময় তোর সাথে আছে। তুই সফল হবি, আমি দোয়া করি তুই সফল হবি। রাতে আধার কেটে গিয়ে সূর্য মামা মাথার ওপরে উকি দিচ্ছে। সাব্বির উঠে পড়ে। ঘর থেকে বের হতেই চোখে পড়ে বয়স 11 রতি দিকে। মেয়েটি ওর দিকে তাকিয়ে আছে এমন মনে সাব্বির ওর রতির দিকে তাকায়। মেয়েটা দেখতে পরীর মতন, একদম রীতা খানমের মতন। সাব্বির বেশ বিবৃত হয়, চোখ দুটো নামিয়ে নিয়ে বলে, কেমন আছিস রাতি? রতি নিমেষেই মুখটা গোমড়া করে ফেলে, চোখ দুটো কুচকে বলে, ওই তুমি আমাকে তুই বললে কেন? বারে, তুই আমার ছোট না? তাতে কি হয়েছে? তুমি আমাকে তুমি করে বলবে, নয়তো আমি কেঁদে দেব। সাব্বির ফিক করে হেসে দেয়। হাসতে হাসতে রতির গাল দুটো টেনে দিয়ে বলে, ঠিক আছে, তুই করেই বলো, খুশি। রতি মাথা দু পাশে ঝাঁকিয়ে বলে, তাহলে আবার বলো, একটু আগে কি জিজ্ঞেস করছিলে আমায়? কেমন আছো তুমি রাতি? এই তো গুড বয়, আমি ভালো আছি। তুমি কেমন আছো সাব্বির? আলহামদুলিল্লাহ। সাব্বিরদের কথার মাঝে এগিয়ে আসে আমজাদ হোসেন। মেয়েকে চোখের ইশারায় ঘর থেকে যেতে বলে। সাব্বিরকে বলেন, চলো সোফায় গিয়ে বসি, অনেক কথা আছে তোমার সাথে। সাব্বির মাথা নাড়িয়ে আমজাদ হোসেনের পেছন পেছন গিয়ে বসে সোফায়। আমজাদ হোসেন গড়া চড়িয়ে স্ত্রীকে 2 কাপ চা আনতে বলে সাব্বিরকে বলেন, তুই তো ঢাকায় চলে যেতে চাচ্ছিস, তাই তো? হ্যাঁ, কোনো মতে যদি বিকেএফসিতে ভর্তি হতে পারি তাহলেই আমি ক্রিকেটার হতে পারবো। শোন, তোকে আমি বিকেএসপিতে ভর্তি করিয়ে দিব, বদলে তোর থেকে আমার একটা জিনিস চাওয়ার আছে। সাব্বির বেশ অবাক হয়, তবে মুহূর্তেই মনে পড়ে স্বার্থের পৃথিবীতে কেউ নিজে ভালো ছাড়া উপকার করে না। সাব্বির কিঞ্চিত হেসে বলেন, জি স্যার, বলুন কি চান? এখন বলবো না, তুই ক্রিকেটার হওয়ার পর বলবো। তবে এতটুকু শুনে রাখ, কোনো নারী ঘটিত কেলেঙ্কারিতে তুই জড়াবি না, ঠিক আছে? জি স্যার, মনে রাখবো। বিকেএসপিতে ভর্তি শুধু আমি করিয়ে দিব, বাকি মাসিক খরচ তোকে 50% দিতে হবে, আর এটা তুই পার্ট টাইম কাজ করে দিবি, বাকিটা আমি। ঠিক আছে। তাহলে শোন, আজ স্কুলে যেতে হবে তোকে। তোর ভাগ্যটা বেশ ভালো, বুঝলি? এখনও এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন হয়নি, সামনের মাসের 1 তারিখে রেজিস্ট্রেশন শুরু। আজই তোকে টিসি দিয়ে ঢাকার বিকেএসপিতে নিয়ে যাব। সাব্বির স্বস্তি জানায়। আফজাল সাহেব ও স্ত্রীকে রেখে যাওয়া চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, খেলার পাশাপাশি মন দিয়ে পড়াশোনাও করিস, বলা যায় না কখন কোনটা কাজে লাগে। চা খা, তোর ম্যাম অনেক ভালো চা বানায়, বুঝলি? সাব্বির চায়ের কাপে ছোট্ট ছোট্ট চুমুক দিতে দিতে নিজের মা আর বোনের কথা ভাবতে থাকে। এমন সময় আমজাদ হোসেন বলেন, ঢাকায় আমার এক চেনা ভাই আছে, লোকটা বিকেএসপিতেই ট্রেনিং করায়, পরিচয় করিয়ে দিব, দেখবি সে তোকে আরো বেশি গুরুত্ব দিবে। সাব্বির খুশি হয়।
সারাদিন নিজের সার্টিফিকেট আর টিসি নিতে নিতেই কেটে যায়। বিকেলে বন্ধুদের সাথে বিদায় নিয়ে আমজাদ হোসেন আর বাসায় আসতেই রীতা খানম এগিয়ে যান। সাব্বির তার দিকে তাকিয়ে মাথাটা নিচু করে ফেলেন। রীতা খানম সরাসরি বলেন, আমি তোমার মায়ের মতোই, চোখ নামিয়ে নিতে হবে না। আজ সারাদিন কোথায় ছিলে? জি ম্যাম, স্কুলে ছিলাম। টিসি নিতে সাথে বন্ধুদেরও বিদায় জানিয়ে এলাম। তোর স্যার ফোন করেছিল, তিনি রাত 8টায় আসবেন। তোমাকে নিয়ে রাত 9টায় রওনা হবে ঢাকার উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ। মন দিয়ে খেলাধুলা করবে, সেই থেকে পড়াশোনাও। জি আচ্ছা। ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো, আমি খাবার গরম করছি। সাব্বির দ্রুত পাশ কাটিয়ে ঘরে আসে। ওর কেন যেন অসহ্য অনুভব হয়। এ কারো বাড়িতে নিজের জানে না, তবুও বেশ খুশি হয় রাতে তার স্বপ্নে যা যা শুরু হবে। রাত 8:30। কাঁধে নিজের কিট ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে সাব্বির, পাশে দাঁড়িয়ে আছে আমজাদ হোসেন। তিনি সাব্বিরকে লক্ষ্য করছেন। ছেলেটা অনেকটাই উত্তেজিত। আমজাদ হোসেন মিটিমিটি হেসে বলেন, কিরে সাব্বির, এভাবে যে কাঁপছিস? বলি তুই বড় ম্যাচে তাহলে নিজের মানসিক চাপ কিভাবে সামাল দিবি? চাপ ধরে রেখে ঠান্ডা মাথায় যদি নাই খেলতে পারিস, তবে তো তুই আন্তর্জাতিকে সফল হবি না, তাই না? সাব্বির বেশ লজ্জাও পায়, আবার শিক্ষাও নেয়। মনকে দ্রুত শক্ত করে দাঁতে দাঁত চেপে বলেন, আসলে স্যার, আজই আমার প্রথম ট্রেন ভ্রমণ, তাই একটু ভীতু। তবে আমি ক্রিকেট আজ বা গতকাল থেকে খেলছি না। এই খেলাটাতে আমি অভ্যস্ত। আমি চাপ ঠিকই ধরে রাখবো। বেশ ভালো, তবে শোন, বিকেএসপিতে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে খেলাধুলার পাশাপাশি, নয়তো ওখানে তোকে রাখবে না। বুঝতে পেরেছি। সাব্বিরদের কথার মাঝে ট্রেনের হুইসেল কানে আসে ওদের, মানে ট্রেন এসে গিয়েছে। দ্রুত সাব্বিরের কাঁধে ব্যাগ তুলে নেয়। ট্রেনে এসে থামবে ওদের সামনে। সাব্বির দ্রুত ট্রেনে চেপে বসেন। আমজাদ সাহেবও বসেন। মিনিট খানেক পর ট্রেন ছেড়ে দেয়। সারা রাত ট্রেন চলে যেতে থাকে এ স্টেশন থেকে ওই স্টেশনে। সাব্বিরের মনে পড়ে ছোট্টবেলায় সেই বিখ্যাত ছড়া, ট্রেন চলছে ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই, একটু যদি ফের ছুটে যায় মাঠ পেরোতে বন। ভোর 6টায় দীর্ঘ ট্রেন ভ্রমণের পর কমালপুর রেল স্টেশনে ট্রেন থামতেই আমজাদ হোসেন সাব্বিরকে নিয়ে নেমে পড়েন। সাব্বির অবাক হয় এত এত লোক দেখে। আমজাদ হোসেন সাব্বিরের হাত শক্ত করে ধরে বলেন, চল সাব্বির, সাভার যেতে হবে, সেখানেই তোর স্বপ্নের বিকেএসপি। রিক্সা করে বিকেএসপিতে আস্তে আস্তে 10টা বেজে যায়। বিশাল বড় একটা ভবন। সাব্বির আরও বেশি উত্তেজিত হয়, পা রাখে বিকেএসপিতে। আফজাল হোসেন ভেতরে প্রবেশ করতে এগিয়ে আসে একজন বয়স্ক লোক। লোকটাকে দেখে আমজাদ হোসেন এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে। খানিকক্ষণ জড়িয়ে ধরে রাখার পর আমজাদ হোসেন সাব্বিরের কাছে লোকটাকে নিয়ে এসে বলেন, সাব্বির, এই হলো আমার চাচা রফিক, এখানকার গ্রাউন্ড স্টাফ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে তুমি সেই সাব্বির? আমজাদের মুখে তোমার নাম এত শুনছি, কি আর বলবো। তা চাচা, ভর্তির ব্যবস্থা করেছো? এখন তো জুন মাসের শেষের দিকে, এখন ভর্তি নিব না। ভর্তি নিতে বিজ্ঞাপন দেয় ডিসেম্বর আর জানুয়ারিতে। ও, কিন্তু চাচা, ও তো স্কুলেই ছিল, টিসিও নিয়ে এসেছি। তাছাড়া তুমি তো আছোই, একটা ব্যবস্থা করা যায় না? সাব্বির গম্ভীর চোখে রফিকের দিকে তাকায়। রফিক লোকটা কেমন যেন ছটফট করছে আর বারবার নিজের পকেটে হাত দিয়ে কিছু একটা বোঝাতে চাচ্ছেন। আমজাদ হোসেনও বুঝতে পারে। দ্রুত নিজের পকেট থেকে 100 টাকা একটা বান্ডিল রফিক সাহেবের হাতে দিতেই বিদ্যুতের মতন টাকাটা নিয়ে পকেটে রেখে পান খেয়ে লাল টকটকে করা দাঁত জি হা বের করে খ্যাক খ্যাক করে হাসতে হাসতে বললেন, ইয়া যাব, কোনো সমস্যা নাই। আগামীকাল ট্রেনিং আর পরীক্ষা আছে, ভালো মতো পাশ করলেই ভর্তি হয়ে যাব। আমজাদ হোসেন হাসে। হাসতে হাসতে সাব্বিরকে বলেন, কিরে, মুখ এমন গোমরা করে আছিস কেন? তুই কি খুশি হসনি? সাব্বিরের মুখে কিছু না বলেও মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। এমন সময় রফিক সাহেব এগিয়ে যান অফিসের দিকে। পেছনে পেছনে আমজাদ হোসেনকে যেতে দেখে সাব্বিরও পা বাড়ায়। বিকেএসপির পরিচালকের রুমে সামনে আসতেই রফিক সাহেব ওদের নিয়ে ভেতরে চলে যায়। পরিচয় করিয়ে দেয় পরিচালক আকরাম খানের সাথে। আকরাম খান খানিকক্ষণ চেয়ে থাকে সাব্বিরের দিকে, তারপর বলে ওঠেন, রফিক ভাই, ছেলেটার শরীরে তো মাংসেই নেই, একেবারে লিখে এ কি বল বেতে লাগাতে পারবে? আকরাম খানের কথায় রফিক সাহেব তাকায় আমজাদ হোসেনের দিকে।
আমজাদ হোসেন ততক্ষণে ফিক করে হেসে দিয়েছে। সাব্বির হাসে। রফিক সাহেব বেশ বিবৃত হয়ে বলেন, আমজাদ ছেলেটার খেলা তুমি সত্যিই দেখছো? আমজাদ হোসেন সাব্বিরের মাথায় হাত রেখে বলেন, রফিক চাচা, আমি এর স্কুলেরই হেডমাস্টার, আর তুমি বলছো এর খেলা দেখবে না? এই হলো আমাদের এলাকার টপ পারফর্মার করা প্লেয়ার। এমন কোনো টুর্নামেন্ট নেই যেখানে এ খেলেনি। আকরাম খান তাচ্ছিল্যের সুরে বলেন, সে হয়তো পাড়া বলার সামনেই এটা বিগেএসপি, এখানে সব ট্যালেন্ট দিয়ে, এখানে আমার মনে হচ্ছে এই ছেলে ব্যাটেল বলই লাগাতে পারবে না। স্যার, একে একবার ব্যাটিং করতে সুযোগ দিন, আমি কথা দিচ্ছি সাব্বির 1 ওভারে 3টা ছক্কা মারবে। আকরাম খান হো হো করে হাসতে হাসতে চেয়ার ছেড়ে উঠে এসে সাব্বিরের হাত আর কাঁধে দেখতে দেখতে বলেন, ঠিক আছে চলো, তবে গিয়ে দেখি সেটার মার্শাল পাওয়ার কেমন। যদি 3টা ছক্কা না মারতে পারে তবে কিন্তু 30-এর জায়গায় আরো 20,000 বেশি নেব। আর মারতে পারলে? সেটা আমি ভাবছি না, কারণ সেটা কখনো 3টা মারতেই পারবে না। আকরাম খান কথা শেষ করে দরজার দিকে এগিয়েছেন। আমজাদ হোসেন পড়া কণ্ঠে বলেন, সাব্বির, এই পরিচালককে তুই দেখিয়ে দে তুই কত বড় খেলোয়াড় হতে পারিস আর কতগুলো ছক্কা মারতে পারিস। সাব্বির মাথা নাড়িয়ে বের হয়ে আসে পরিচালকের রুম থেকে। নেট দিয়ে ঘিরে রাখা মাঠের স্ট্রাইক প্রান্তে সাব্বির ব্যাট হাতে পজিশন নিতেই দূর থেকে বিকেএসপির হেড কোচ সন টেইট দৌড়ে আসেন। রাগী চোখে কিছু একটা বলতে গিয়েও পরিচালক আকরাম খানকে দেখে দমে যান। তখনও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আকরাম ভাই, এই ছেলেটাকে কোথা থেকে আনলেন আর নেটে ব্যাট করতে দিয়েছেন? আকরাম খান গম্ভীর কণ্ঠে বলেন, তুমি হেড কোচের মতোই থাকো, এত বেশি বকবক তোমার না করলেও চলবে। তুমি জাস্ট দেখো সেটা পাওয়ার আসছে কিনা, এই নাকি বগুড়ার সেরা খেলোয়াড়। জি স্যার, কিন্তু এই ছেলের যে শরীর, এত লিকলিকে শরীর নিয়ে কিভাবে এ ব্যাটিং করবে? এর তো জোর নেই বললেই চলে। আমজাদ হোসেন শুধু মুচকি হাসতে থাকেন, যা চোখ এড়ায় না শন টেইনসের। মনে মনে তিনি ক্ষুব্ধ হন। রাগী দৃষ্টিতে নেটের ব্যাটিংয়ে ভঙ্গিতে দাঁড়িয়ে থাকা সাব্বিরকে দেখে মনে মনে শয়তানি ভাব আসে তার। আকরাম খানকে আরেকটু জোরেই বলেন, স্যার, আমার মনে হয় এই ছেলের ট্যালেন্ট দেখতে হলে আমাদের 12 ব্যাচের সেরা পেস বোলার মুস্তাফিজকেই বোলিং দেওয়া। না, এটা করা ঠিক হবে না। আজই ছেলেটা এসেছে, বোলিং মেশিন দেখে কেমন হিটিং পাওয়ার। স্যার, আপনি বিকেএসপির পরিচালক হলেও আমি এখানকার হেড কোচ, আমার এরিয়া এটা। আমি এই ছেলেকে মুস্তাফিজের বিপক্ষে ব্যবহার করব। রফিক সাহেব, গিয়ে দ্রুত মুস্তাফিজকে ডেকে আনুন। শনটেইনের চোখ মুখে স্পষ্ট ক্রোধ আর আগুন, কিন্তু তার বিপরীতে আমজাদ হোসেন তিনি নেটের সাব্বিরের দিকে এগিয়ে গিয়ে বলেন, সাব্বির, মাথা ঠান্ডা রেখে চোখ দুটো দিয়ে সুন্দরভাবে বল দেখে হিট করবে। আর হ্যাঁ, নার্ভাস হওয়ার প্রয়োজন নেই, তুমি সেরা এটা জানালেই তোমার চলবে, ঠিক আছে? সাব্বির মাথা নাড়ে সম্মতি দেয়। একটু পরে কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান এসে শন হেইন্টের হাত থেকে বলটা নিয়ে এক পলক সাব্বিরের দিকে তাকায়। তাচ্ছিল্যে হাসি দিয়ে রান আপ শুরু করে সাব্বিরও আগুন চোখের সামনে তাকায়। মুস্তাফিজ নিজের সর্বোচ্চ দিয়ে বল ছাড়ার পরপরই সাব্বির ক্ষিপ্ত গতিতে এক ধাপ সামনে এগিয়ে গিয়ে ব্যাট চালাতে নিজের সর্বোচ্চ শক্তিতে। ফলস্বরূপ বল মাঠের বাইরে। সঙ্গে সঙ্গে আমজাদ হোসেনের লাফিয়ে চিৎকার করে উঠে ছক্কা ছক্কা। শনটেইনের মুখ চুপ হয়ে যায়। আকরাম খান হাঁ করে তাকিয়ে থাকে সাব্বিরের দিকে। ওভাবে দ্বিতীয় বল আগের বলে ছক্কা খেয়ে পাগলাটে হয়ে যায়। ফ্রিজ আর তেজি মনোভাব বল ছড়ে পারফেক্ট ইয়ঙ্কার, কিন্তু সাব্বির মুহূর্তেই বলটা স্কুপ করে বলটা বাউন্ডারিতে পাঠাতে আমজাদ হোসেনে চিৎকার করতে থাকে খুশিতে। আকরাম খান দ্বিগুণ চমকে যায়। সাব্বির নিশ্চুপভাবে তৃতীয় বলেই অপেক্ষা করছে। মুস্তাফিজ রীতিমতন অবাক। তৃতীয় বলটা সে ইজকার করতে চাইলেও বলটা ফুল টস হয়ে যায়। ফলস্বরূপ সাব্বির বিশাল এক ছক্কা মেরে বিজয়ের হাসি দেয়। মুহূর্তেই আকরাম খান, শনটেইন, রফিক সহ উপস্থিত সবাই করতালি দিতে শুরু করে। সাব্বির শুধু হাসে। আকরাম খান শনটেইনের দিকে তাকিয়ে বলেন, যাক,
তোমার এই পাগলামির কারণে প্রিয় ট্যালেন্টে একটা হার্ড হিটার পেতে চলছে বাংলাদেশ। সন্টেন নিজের ভুল সমস্ত বুঝতে পেরেই অমায়িক হেসে বলল, ওর বডি খুচরা হলেও ওর হিটিং পাওয়ার অসাধারণ। ফিজের মতো আইপিএল খেলে আসা বোলারকে পরপর 3টে ছক্কা, তাও আবার একটা ইয়র্কার বলে, সত্যি অবিশ্বাস্য। ওর ব্যাটে বল যেন ঠেকছে না, উড়িয়ে যাচ্ছে সীমানার বাহিরে। তো তোমার পরীক্ষায় কি ছেলেটা পাস করলো? জি স্যার, কিন্তু এখন তো জুন মাস, ভর্তি নেওয়া যাবে না। তা আমি বুঝবো ও 9-এ ভর্তি হবে না নবমতম ব্যাচে? হিটিং পাওয়ার আরো উন্নত হবে বল মনে হচ্ছে। জি চলুন কথা বলি তার সাথে। আকরাম খান আর সন্টেন এগিয়ে আসে সাব্বিরের দিকে। সবার প্রথমে আকবর খান সাব্বিরকে বলে, অসাধারণ ট্যালেন্ট আছে তোমার। তুমি বিকেএসপিতে ভর্তি হওয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছ। সাব্বির উৎফুল্ল হয়ে ওঠে আবেগে। এমন সময় সন্টেন সাব্বিরকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে বলে, ওয়েল প্লেড মাই বয়। আমি সত্যি এত কম বয়সে কাউকে এমন পিওর হিটিং করতে দেখিনি। তুমি একটা ট্যালেন্টেড ডিব্বা। এমন হিটিং ধরে রাখো, তুমি বাংলাদেশ জাতীয় দলের গর্ব হবে। খুশি হয় সাব্বির। আকরাম খান নেট থেকে যাওয়ার পর রফিক সাহেবকে আদেশ করে সাব্বিরকে একাডেমি বিভাগে নিয়ে যেতে। সাব্বির রফিক সাহেবের পেছন পেছন যেতে থাকে। একাডেমি বিভাগে হেড জামান সাহেব সাব্বিরের সব ক্লাসের সার্টিফিকেট দেখে বেশ সুপ্ত হন এবং তাকে নববেঞ্চে ভর্তি করে নেন। শেষে তিনি মেডিকেল আর লিখিত পরীক্ষার জন্য সুপারিশ করেন। সারাদিন পরীক্ষা দিয়ে সবগুলো সম্মানের সাথে পাশ করার পর ডাক আসে পরিচালকের কক্ষ থেকে। সাব্বির এগিয়ে যায় পেছন পেছন আমজাদ হোসেন। আকরাম খান সাব্বিরদের বসিয়ে রেখে বেশ কিছুক্ষণ এক কাগজ ঘাটাঘাটি করে আমজাদ হোসেনের দিকে একটা খাম এগিয়ে দেয়। আমজাদ হোসেন খামটা খুলে সকালে রফিককে দেওয়া টাকা বান্ডিল দেখে অবাক হন। জিজ্ঞাসাসূচক চাহনিতে তাকিয়ে আকরাম খান হাসি দিয়ে বলে, ফিরিয়ে দিলাম। আসলে সবসময় এমন ফিউ ট্যালেন্ট এর ছেলে আসে না বলে অনেক খরচ হয়, যার কারণে সরকারের টাকা দেওয়ার পরও কিছু টাকা নিতে হয়। তবে 26 ছেলেটার প্রতিভা দেখে আমরা অবাক। ও বাংলাদেশের ভবিষ্যৎ, আমরা ওকে গড়ে তুলব। আমজাদ হোসেন মাথা নাড়িয়ে সায় দেয়। এমন সময় একে একে একাডেমি বিভাগে হেড জামান সাহেব, মেডিকেলের হেড আতিক সাহেবরা এগিয়ে এসে সাব্বিরের রিপোর্ট দিয়ে যান। আকরাম খান সব দেখে হাসি মুখে বলেন, উল্টান সাবে, তুমি লেটার পাস করেছ। ধন্যবাদ স্যার। আমজাদ হোসেন সাহেব, আমাদের বিকেএসপি সম্পূর্ণ আবাসিক। আপনি চাইলেও আজই এখানে রেখে দিতে পারেন। মাসিক কত টাকা করে দিতে হবে? আপনারা 10 পাচ্ছেন। তাহলে মাসিক 4000 টাকা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি দেব। কিন্তু সাব্বির এখন কি কোনো ব্যাচে সুযোগ পেতে পারে? অনূর্ধ্ব 16 ব্যাচের সুযোগ পাবে এবং সামনে এশিয়া কাপের আগে একটা ক্যাম্প হবে। সেখানে ভালো পারফর্ম করলেই এশিয়া কাপের টিকিট সে পেয়ে যাবে। আলহামদুলিল্লাহ, তাহলে স্যার আমি আসি। হ্যাঁ ঠিক আছে সাব্বির, তুমি অনূর্ধ্ব 16 ব্যাচে ম্যাচ এগিয়ে 210 নম্বর কেবিনে থাকবে। ঠিক আছে স্যার। সাব্বির পরিচালকের কক্ষ থেকে বের হতেই আমজাদ হোসেন সাব্বিরের কাঁধে হাত রেখে গম্ভীর কণ্ঠে বলেন, সাব্বির, আমি বগুড়া ফিরে যাচ্ছি। আশা করি তুমি তোমার ভালো করে পারফর্ম করে নিজের প্রতিভা দেশবাসীকে দেখাবে, বিশেষ করে তোমার বাবাকে। আমি চাই তুমি অনূর্ধ্ব 16 ব্যাচের হয়ে এশিয়ার কাপ খেলার টিকিট কনফার্ম করো। আমি সর্বোচ্চ চেষ্টা করব স্যার। আসছি। আমজাদ হোসেন বিকেলে এসপি থেকে বেরিয়ে যান। সাব্বিরও তার ব্যাচের মেসের দিকে এগিয়ে যেতেই কয়েকটা ছেলে এগিয়ে এসে সাব্বিরকে ঘিরে ধরে। সবার চোখে মুখে বিস্ময়। সাব্বির কিছুটা ভয় পায়, তবে ভয় কেটে যায় যখনই সবাই একযোগে করতালি দিতে শুরু করে আর অভিনন্দন জানায় তাদের সিনিয়র মুস্তাফির রহমানের মতন সিনিয়র বলারকে। তিনি বলে 3 ছক্কা মারার জন্য। সাব্বির খুশি হয়, ওদের সাথে মুহূর্তেই বন্ধু হয়ে যায়। সবার সাথে আলাপ করে সাব্বির নিজে কেবিনে চলে যায়। কেবিন বলতে এক রুম, 3 জনে 3টে সিট। সাব্বির নিজে বেডে শুয়ে পড়তেই রাসেল নামের একটা ছেলে এগিয়ে এসে সাব্বিরের পাশে বসে। সাব্বির ছেলেটার দিকে তাকায়, চোখে মুখে হতাশ আর ভয়ের ছাপ। সাব্বির রাসেলকে বলে, রাসেল, কিছু হয়েছে?
না তেমন কিছু না, আসলে তোকে জিজ্ঞেস করতে এলাম, তুই উইকেট কিপার ব্যাটসম্যান না তো? আমি শুধু ব্যাটসম্যান। কেন? না এমনিতেই আমাদের এই ব্যাচে প্রায় 5 জন উইকেট কিপার। ব্যাটার ভাবলাম তুমিও হয়তো আমার প্রতিদ্বন্দ্বী হবে। ব্যক্তির চেয়ে দল সবসময় বড়। ভালো পারফর্ম করলে তুমি প্লেইং 11-এ থাকবে। আমি তো সবার ওপরে। আজ তোমাকে মোস্তাফিজুর রহমান ভাইকে পিটাতে দেখলাম, তখন থেকে গলা শুকিয়ে গিয়েছিল, এটা ভেবে না জানি তুমিও কিনা উইকেট কিপার। না, আমি ব্যাটসম্যান। যাই হোক, ঘুমিয়ে পড়ো। আমার ঘুম পেয়েছে অনেক। সারাদিন পরীক্ষা দিতে দিতেই আমি বড্ড ক্লান্ত। ওকে, ঘুমাও। সাব্বির শরীরটা এলিয়ে দেয়, মুহূর্তে ঘুমিয়ে পড়ে, শরীর ভেঙে পড়ে। সাব্বির দেখতে দেখতে সময় অতিবাহিত হচ্ছে। আমজাদ হোসেনের স্যার সাব্বিরকে বিকেএসপিতে রেখে যাওয়া 3 মাস কেটে গিয়েছে। ডিসেম্বর মাস, আর বাকি 7 দিন পরেই এশিয়া কাপের টিম ঘোষণা করবে। সাব্বিরের চিন্তা শেষ নেই, বারবার মনে মাঝে ঘুরপাক খাচ্ছে সে চান্স পাবে তো। আজ বৃহস্পতিবার, ট্রেনিংয়ের দিকে একাডেমিতে ক্লাস নেই। নবম শ্রেণীর পরীক্ষা আগেভাগেই শেষ হয়ে গিয়েছে। সারাদিন শুধু অনুশীলনী আর অনুশীলনী। টিমের সবাই বিরক্ত, শুধু সাব্বির অতি উৎসাহী। তার এক কথা, এখনও যদি আমরা হাঁপিয়ে উঠি তবে ম্যাচের সময় জিতব কী করে। সবাই মনে মনে সাব্বিরের ওপর ক্ষিপ্ত, এক রাসেল বাদে। সে সাব্বিরের সাথে সমান তালে অনুশীলন করে যাচ্ছে। সকাল 10টায় নাস্তা সেরে সাব্বির নিমের বেড়ে একটু শুয়ে এমন সময় রাসেল এর আগমন। ওই কি রে, তুই এখনো শুয়ে আছিস? মাঠে যাবি না? হেড কোচ ডেকেছে। হ্যাঁ যাচ্ছি, চল। রাসেল দরজার দিকে এগিয়ে যেতে গিয়েই থামে যায়। কি মনে করে ফিরে এসে সাব্বিরের কানে কাছে মুখ নিয়ে বলে, শুনেছিস আজ না ক্যাপ্টেন ঘোষণা করবে অনূর্ধ্ব-16 দলের? হ্যাঁ, তো কি হয়েছে? আমাদের পরিচালক হেড কোচ শন টেট আর সহকারী হেড কোচ সালাউদ্দিন। তোর উপর তো ভীষণ ইন্সপায়ার্ড আমার মনে হয়। কি জানিস? বল, কি মনে হয়? তুই হবি ক্যাপ্টেন। হলে আমি তোকে ভাইস ক্যাপ্টেন বানাবো। এখন দেখি, চল যাই মাঠে। সাব্বির বিছানা থেকে উঠে নিজের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ে, সঙ্গে রাসেল। ট্রেনিং গ্রাউন্ডের অনুশীলন 6 ব্যাচের প্রায় 40 জন উপস্থিত। এখান থেকে বেছে নেওয়া হবে মাত্র 15 জনকে, আর বাকি 4 জনকে রিপ্লে হিসাবে। সাব্বির ঘামছে, শীতকাল তবুও ঘামছে। এমন সময় হেড কোচের আগমন। তিনি সবাইকে লাইনে দাঁড়িয়ে বলে সবার সামনে দাঁড়ায়। পাশেই পরিচালক আকরাম খান। হেড কোচ টেট বলতে শুরু করেন, প্রিয় অনূর্ধ্ব-16 ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা জানো সামনেই এশিয়া কাপ। এটা তোমাদের ভবিষ্যতে অনূর্ধ্ব-19 এবং পরবর্তীতে জাতীয় দলের হয়ে খেলার পথ মসৃণ করতে ভূমিকা রাখবে। সবাই একসঙ্গে জি স্যার বলে ওঠে। টেট আবারও বলতে থাকেন, তোমরা জানোই একটা টিমে 15 জন খেলোয়াড় আর 4 জন রিপ্লেস খেলোয়াড় থাকে। তোমাদের মধ্যে বেস্ট 19 জনকে বেছে নেওয়া কঠিন, তবে আমরা তা নিয়েছি। আজই তোমাদের মাঝে ঘোষণা করব দল। আকরাম খান একে একে 13 জনকে ডাকার পর সাব্বির আর রাসেলকে ডাকা। দুজনে হতাশ, সবচেয়ে বেশি হতাশ রাসেল। এমন সময় পরিচালক রাসেল নামটা উচ্চারণ করার পর ওর কোনো ভ্রুক্ষেপ না দেখে সাব্বির ওকে ঝাঁকিয়ে বলে, ওই বেটা, তোর নাম ডাকছে আর তুই মনমরা হয়ে গেলি কেন? দূর শালা, ভাবলাম তোর আন্ডারে খেলবো, তোর নামেই তো বলবো না। আমি খেলবো না রে। তুই খেলবি, ব্যক্তির চেয়েও দল বলো। সাব্বিরদের কথা বলার মাঝেই আকরাম খান বলে ওঠে, এবার এমন একজন নাম বলবো যে কিনা একজন জিনিয়াস অলরাউন্ডার, একাডেমি শিক্ষা আর খেলাধুলায় 10-এ 10। সেটা মাস সময়ে বিকেএসপিতে এসেছিল এবং নিজের অসাধারণ প্রতিভা দেখিয়ে কম সময়ে টপ ক্লাস হয়ে যা অনূর্ধ্ব-16 দলের। সেটা হিটিং পাওয়ার আর 10-এ 12 জনের সে সম্পূর্ণ আলাদা। আর আমরা তাকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নিয়েছি। তার নাম ঘোষণা করবে তোমাদের হেড কোচ টেট। শন টেইন সবার দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসি দিয়ে সাব্বিরের দিকে ছুটে গিয়ে কোলে তুলে নিয়ে চিৎকার করে বলতে থাকে, তোমাদের ক্যাপ্টেন সাব্বির। সঙ্গে সঙ্গে রাসেলের চিৎকার হুইহা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শন টেইনের ঘোষণার পর সবাই সাব্বিরকে অভিনন্দন জানায়। সাব্বির সবার সাথে
কুশল বিনিময় করে। বিকাল 5টায় অনেকগুলো ক্যামেরার সামনে বসে আছে সাব্বির, পাশে হেড কোচ টেইট। সাংবাদিকদের কথায় সব প্রশ্নের উত্তর দিতে যাচ্ছে। সাব্বির চুপচাপ বসে আছে। এমন সময় রিয়াসাত আজিম সাব্বিরকে প্রশ্ন করেন, ক্যাপ্টেন হিসাবে তুমি কি বলতে চাও? এশিয়ার কাপ ট্রফিটা বাংলাদেশ আসবে? আপনিও তো ভুলে গিয়েছেন এশিয়া কাপটা বাংলাদেশেরই হবে। সঙ্গে সঙ্গে বাকি সাংবাদিকরা হেসে ফেলেন। রিয়াসাত আজিম বেচারা নিশ্চুপ। সাব্বির খানিক থেমে গিয়ে বলেন, অলরেডি কাপটা বাংলাদেশের এসে গিয়েছে, এখন শুধু অফিসিয়ালি গ্রহণ করা বাকি। দেখতে দেখতে সময় অতিবাহিত হয়ে যায়। এশিয়া কাপ শুরু হয়। 3 ম্যাচের দুটোতে জিতে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে সাব্বিরের দল সেমিফাইনালে সাব্বিরের দল পাকিস্তানের মুখোমুখি আর ভারত আফগানিস্তানের বিপক্ষে। সেমিফাইনাল ম্যাচে 120 বলে 180 রান প্রয়োজন। ওপেন করতে নেমেই সাব্বিরের বিধ্বংসী হিটিং পাওয়ার পাকিস্তানে বোলিংয়ে লাইন আপ লড 20 ওভার রানিং 11 ছক্কা আর 6-4-এ 90 রানের দলবীয় ইনিংসের অপরাজিত। অপর ব্যাটসম্যান রাসেল 60 রানে অপরাজিত। জয়ের জন্য 60 বলে দরকার 30 রান। স্ট্রাইকে সাব্বির, বোলিংয়ে শাহিদ সাহেব আফ্রিদি। পরপর 3 ডুবলকে 2 ছক্কা মেরে সেঞ্চুরি পূরণ করে সাব্বির, রান করে। তারপর আরও বিধ্বংসী হিটিং 3 বলে 3টা ছক্কা 10 ইনিংসে। এ জয় পেয়ে ফাইনালে উঠেছে। মুহূর্তে গ্যালারিতে গর্জন, বাংলাদেশ বাংলাদেশ। মুহূর্তের মাঝে দেখে সব পত্রিকা সাব্বিরের ছবি আর বড় বড় অক্ষরে হেডলাইনের সাড়া ফেলে দেয় পুরো দেশে। সাব্বিরের যাওয়ার হিটিং পাকিস্তানকে উড়িয়ে দিয়ে অনুধন 16 এশিয়ার কাপের ফাইনালে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তান। সাব্বির খুশি হয়, ফিরে যায় হোটেলে। ফাইনালের দিন আফগানিস্তান মাত্র 150 রানের অল আউট হয়ে যায়। সাব্বির আর রাসেল ওপেনিংয়ে নামে। তারপর একে অপরকে 6 ছক্কা মাত্র 10 ওভারেই 140 রান তুলে ফেলে। সাব্বির অপরাজিত 90 রানে আর রাসেল 50। বাকি মাত্র রাসেল দ্রুত সিঙ্গেল নিয়ে সাব্বিরকে স্ট্রাইক দেয়। 11তম ওভারে প্রথম বল পুল শটে বিশাল ছক্কা মারে সাব্বির। দ্বিতীয় বল নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বলে আঘাত করার পরে পুরো গ্যালারি গর্জন হয়ে ওঠে, বাংলাদেশ বাংলাদেশ, চ্যাম্পিয়ন বাংলাদেশ। সারা দেশে একটা শান্ত উৎসব। সাব্বির ম্যান অফ দ্য টুর্নামেন্ট। খুশির শেষ নেই। অনুধর্ব 16 এশিয়া কাপ জেতার পরেই একের পর এক স্পন্সর আসতে থাকে, লাখ লাখ টাকার অফার। শত অফারের মাঝে সাব্বির বেছে নেয় MRF এর স্পন্সরশিপ, বছরে কোটি টাকা। এশিয়ার কাপ জেতায় 10 দিন পরেই সাব্বির আর রাসেল জায়গা পেয়ে যায় অনুধনীয়ত 19 দলের সামনে। অনুধব 19 জন বিশ্বকাপ। এবারে হেড কোচ সালাউদ্দিন এবং সবাইকে অবাক করে দিয়ে ক্যাপ্টেন মিরাজের পরিবর্তে সাব্বিরকে ক্যাপ্টেন ঘোষণা করে। দেশ জুড়ে সমালোচনা আর আলোচনার ঝড়। তবে সাব্বির নিশ্চুপ। গ্রুপ স্টেজের 4 ম্যাচে 4টাতেই ম্যাচ ইনিংস সেঞ্চুরি করে বিশ্বকাপে দেয় সাব্বির। সেমিফাইনাল ম্যাচ অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়া, বাংলাদেশ বনাম ইংল্যান্ড। প্রথম সেমিফাইনালে ভারতে 120 রানে হেরে যায়। দ্বিতীয় সেমিফাইনাল ইংল্যান্ড বাংলাদেশকে 340 রানে টার্গেট দেয়। 300 বলে 340 রান প্রয়োজন। ড্রেসিং রুমে সাব্বির আর রাসেল ওপেনিং এ ব্যাট করতে নামার সময় হেড কোচ সালাউদ্দিন ধীরে ধীরে খেলার কথা বলে, কিন্তু সাব্বির আর রাসেল মুচকি এসে মাঠে নেমেই ইংল্যান্ড বোলারদের ওপর চড়াও হয়। পাওয়ার প্লেতেই 120 রানে পার্টনারশিপ। সাব্বির 70 আর রাসেল 50। এমন সময় ব্রেডের বলে রাসেল বোল্ড আউট হওয়ার পরপরই একে একে 5টা উইকেট হারিয়ে 20 ওভারে 170 রানে সংগ্রহ। ম্যাচ জিততে হলে বহুতর রান তাড়াতাড়ি করতে হবে। হেড কোচের বার্তা আসে, প্রতিটা বল সাব্বিরকে খেলতে হবে। সাব্বির স্ট্রাইকে চলে যায় আর কাউন্টার অ্যাটাক ইংল্যান্ড বোলারদের ওপর। ব্রেডকে 6 ছক্কা হারিয়ে নিজের সেঞ্চুরি পূরণ করেন। 30 ওভার শেষে দলীয় রান 280। 20 ওভার দরকার 60 রান। সাব্বির বিধ্বংসী হয়ে মাত্র 5 ওভারে জিতে যান ম্যাচ, সাথে পূরণ করেন নিজের ডাবল সেঞ্চুরি। ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ আর অস্ট্রেলিয়া। ফাইনাল ম্যাচের দিন ড্রেসিং রুমে
জুড়ে আতঙ্ক, কারণ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, যারা কিনা ফাইনালে জিন একমাত্র সবাইরই কুল। সে দলের টপ বোলারদের সাথেও কথা বলতে ব্যস্ত। আহমেদাবাদের পিচ প্রথমে বোলিংয়ের পরে ব্যাটিং সহায়ক। আল্লাহ আল্লাহ করে সাব্বির টস জিতে বোলিং নেয় আর অঘোষিত চ্যাম্পিয়ন হয়ে যায়। সাব্বিরের মাস্টার মাইন্ড ক্যাপ্টেনিতে আর দলের বোলারদের বিধ্বংসী বোলিংয়ে লাইন আপে অস্ট্রেলিয়া মাত্র 130 রান অল আউট হয়ে যায়। মুহূর্তে পুরো স্টেডিয়াম বাংলাদেশ গর্জন। ড্রেসিং রুমে হেড কোচ সালাউদ্দিনের মুখোমুখি বসে আছে সাব্বির। হেড কোচে সালাউদ্দিন অন্তত নম্র স্বরে বলেন, সাব্বির মাথা ঠান্ডা রেখে ব্যাটিং করবে। পিচে এখনও শিশির পড়েনি, তোমাকে 10 ওভার পর্যন্ত থাকতে হবে। আমাকে নিয়ে কোনো চিন্তা নেই, বাকি ব্যাটসম্যানদের পরামর্শ দিন, তারা যেন আমার আউট হয়ে গেলে ধৈর্য ধরে খেলে, কেননা সেমিফাইনালে আরেকটু হলেই হারিয়ে দিয়েছিল আমাদের। ওকে যাও, ব্যাটিংয়ে নামো। ব্যাটিং করতে মাঠে নামার সময় রাসেল সাব্বিরকে বলে, সাব্বির বল। আমি স্ট্রাইকে দাঁড়িয়ে থাকবো, তুই কাউন্টার অ্যাটাক করবি। 5 ওভারে জিততে চাই আমি। সাব্বির মিটিমিটি হেসে বলেন, 5 ওভার অনেক বেশি, 4 ওভারই যথেষ্ট। সাব্বিরের কথা শুনে হো হো করে হেসে দেয় রাসেল। যেই বলা সেই কাজ ব্যাটিংয়ে নেমে সাব্বির পরপর 2 ওভারে 11টা ছক্কা হাঁকিয়ে 46 রানে অপরাজিত। আর রাসেল 1 বলে 1 রান করে নন স্ট্রাইকে অপেক্ষায়। দলীয় রান 67 আর দরকার মাত্র 63 রান। এমন সময় রাসেল এগিয়ে এসে বলে, দোস্ত তাড়াহুড়া করিস না, আর 3টা ওভার খেল প্লিজ, অতিরিক্ত ঝুঁকি না নেওয়াই ভালো। নন স্ট্রাইক দ্বারা আর 1টা ওভার কাউন্টার এন্ট্রাক্ট করব, তারপর আরামসে 2 ওভারে 30 করে ফেলবো। যা বলা সেই কাজ। পরেই ওভারেই 6 বলে 6 ছক্কা মেরে নিজে সেঞ্চুরি পূরণ করে এগিয়ে যায় রাসেলের দিকে আর বলেন, দোস্ত ফিনিশিংটা তুই দিয়ে দে। আমি কেন, তুই দে। না, তুই দিবি, আমি চেয়ে দেখব। রাসেলের মাথা ঝাঁকিয়ে স্ট্রাইক নেয় আর মাত্র 3 বলে 3টা ছক্কা মেরে সিঙ্গেল নিয়ে সাব্বিরকে স্ট্রাইক দেয়। দলীয় রান 121। রাসেল মুচকি এসে এগিয়ে যায় সাব্বিরের দিকে আর বলে, এবার আমি দেখি দোস্ত কেমন ফিনিশিং তুমি দাও। সাব্বির প্রাণ খুলে হেসে বলেন, 9 রান প্রয়োজন বন্ধু, নো টেনশন। কথাটা বলার পরে 2টো বল 2টো ছক্কা মেরে ম্যাচ জিতিয়ে দেয়। মুহূর্তের মাঝে ড্রেসিং রুম থেকে ছুটে আসে ওর সতীর্থরা। পুরো গ্যালারি লাল সবুজ পতাকা ছেয়ে যায়। দেশের প্রতিটা টিভিতে তরুণদের বৃদ্ধ খেলার দেখে হাততালি দিতে দিতে ক্লান্ত। পুরো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার পোস্ট হিরিক। মুহূর্তের মধ্যে সাব্বিরের 10 মিলিয়ন ফলোয়ার হয়ে যায়। এমনিভাবেই বগুড়ায় বাড়িতে নাবিয়া আর রাহেলা বেগম ছেলে সাফল্যতে কখনো কাঁদছে কখনো হাসছে। তবে তারা দুজনে বাদেও একজন 2 চোখ জোড়া আড়ালেই গোপন মোবাইলে ট্রফি হাতে বিজয় উল্লাস করতে থাকা সাব্বিরের কপালে চুমুতে ভরিয়ে দিতে থাকেন। হ্যাঁ, তিনি আর কেউ নন, শাহেদ সাহেব। চুমু দিতে দিতে আবেগে কখন যে গলা ছেড়ে কেঁদে ফেলেছে নিজেও জানেন না। কাঁদতে কাঁদতে বলছে, বাবা সাব্বির, আমাকে ক্ষমা করে দিস বাবা। আমি কখনোই বুঝিনি ক্রিকেট খেলেও বিখ্যাত হওয়া যায়, দেশকে গর্বিত করা যায়। সরকারি চাকরি এসবের কাছে কিছুই না রে বাবা, কিছুই না। কথাগুলো বলতে বলতে নিজের চোখে মুখে গিয়ে দরজার দিকে তাকায়। 2 জোড়া চোখ তার দিকে তাকিয়ে আছে। দ্রুত তিনি কাঁদা থামিয়ে চোখ জোড়া মুছে ফেলে। স্বাভাবিক হয়েছে, একটা চোরের মতন মোবাইল বন্ধ করে এক প্রকার দৌড়ে বাসা থেকে বের হয়ে গেলে চমকে ওঠে। পুরো এলাকার মানুষ স্লোগান দিচ্ছে 26-26। বিজয় মিছিল বের হয়েছে। শাহেদ সাহেব দেখে তাদের আরও বাঁধ ভাঙ্গা উল্লাস। শাহেদ সাহেবকে তারা জোর করেই প্রথমে কাতারে নিয়ে পুরো শহর বিজয় মিছিল করেন। অনুরূপভাবে আমজাদ হোসেন আর তার স্ত্রী রীতা খানম ও বসে খেলা দেখছিল। পাশেই বসে আছে 12 বছরের কন্যা রতি। তার চোখে মুখে অজানা একটা আনন্দ। নিজের হবু স্বামীর জয়ের সে অত্যন্ত খুশি। পরের কয়েকদিন সাব্বিরদের নিজেই কেটে যায় পুরো সংবাদ মাধ্যমে। দেখতে দেখতে সময় চলে যায়। সাব্বির আর রাসেল ডাক আসে জাতীয় দলে। দিন যায় বছর, সময়। জাতীয় দলে সাব্বির পরিণত হয় প্রধান ব্যাটারে। সবগুলো পরীক্ষিত বোলারদের সামনে নিজের প্রতিভা দেখাতে থাকে। কিন্তু ক্রিকেট দলীয় খেলা,
এক দুজনে পারফরমেন্সে 1-2 ম্যাচ সর্বোচ্চ 5-6 ম্যাচ জিততে পারলেও টুর্নামেন্ট জেতা অসম্ভব। পরপর 8টা আইসিসি টুর্নামেন্ট দলীয় ব্যর্থতা আর ক্যাপ্টেনের অযোগ্য নেতৃত্বে সাব্বির রাসেলের হতাশ হয়ে সেমিফাইনালে কখনো বা সুপার হিটে থেকে বিদায় নিয়েছে। সবশেষে চ্যাম্পিয়ন ট্রফি সাব্বির রাসেলের 170 ওপেনিং পার্টনারশিপের পর বাকি 40 ওভারে দলের ব্যাটিং ভরা ডুবিয়ে মাত্র 29 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। ফলস্বরূপ নিউজিল্যান্ড ফাইনালে যায়। শেষে ক্যাপ্টেনের নির্লজ্জ সংবাদ সম্মেলনে সাব্বির রাসেল লজ্জায় কাউকে মুখ দেখাতে পারেনি। প্রতিদিনকার ট্রেন শেষ করে ফেরার সময় দলের নতুন হেড কোচ ফিল সিমস সাব্বিরকে ডেকে এক প্রকার গম্ভীর কণ্ঠে বলেন, সাব্বির। জি স্যার। আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমাকে 2031 পর্যন্ত বাংলাদেশ দলের সব ফরম্যাটের ক্যাপ্টেন করার। তুমি কি দায়িত্ব নেবে? অবশ্যই নেব। বর্তমানে এমন নির্লজ্জ আর বেহায়া ক্যাপ্টেনের আন্ডারে খেলা যায় না কোনোভাবেই। যে কিনা ক্যাপ্টেন হয়েও জিতার জন্য খেলে না, সম্মানজনক হারের জন্য খেলে। তার আন্ডারে খেললে আমরা অমন সম্মানজনক পরাজয়ের শিকার হব। আগামীকালই তোমাকে ক্যাপ্টেন ঘোষণা করা হবে। নাজমুল হাসান শান্তকে সব ফরম্যাট থেকে বাতিল করে দেওয়া হবে। এটা আপনার আর নির্বাচকের বিষয়। আমি ক্যাপ্টেন হতে সম্মতি জানাচ্ছি। ধন্যবাদ। আশা করছি আমরা 2026-এ টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হব। ইনশাল্লাহ। ফিল সিমসের সাথে কথা শেষ করে সাব্বির নিজের ঢাকায় বাড়িতে এসে প্রবেশ করতে দেখে আমজাদ হোসেন দাঁড়িয়ে আছে। পাশেই কালো বোরখা হিজাব পরিহিত একটা মেয়ে। সাব্বির মেয়েটার দিকে তাকায়, চোখ দুটো দেখা যাচ্ছে না। চোখ নামিয়ে নিয়ে আমজাদ হোসেন সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তা হঠাৎ চলে আসলেন যে? তুই তো বাসায় থাকিস না, দেশে বিদেশে খেলে বেড়াচ্ছিস। আমারও বয়স হয়েছে, হেডমাস্টার পদ থেকে অবসর নিয়েছি, এখন একটু ঘোরাঘুরি করছি। গ্যারেজে গাড়ি আছে, যেটা পছন্দ হয় নিয়ে যাবেন। পাগল, ওসব আমি চালাতে পারি নাকি? তাছাড়া তোর বড় ভাই আবিরও কিনেছে গাড়ি, কিন্তু আমি নেই না। ভালো লাগে না ওসব গাড়িতে উঠতে। এয়ার কন্ডিশন গাড়িতে বসালে আবহাওয়া বদল হয় না, শরীরটাও ফ্রেশ বোধ করি না, বুঝলি? আপনার ইচ্ছে। নাস্তা করেছেন? ওসব পরে করব। তোকে একটা কথা বলেছিলাম, মনে আছে? কোন কথা? তোকে বলেছিলাম না তুই ক্রিকেটার হ বা চাকরিজীবী, কখনোই কোনো মেয়ের নেশায় আসক্ত না হতে। তুই কি আমার কথা রেখেছিস? আলহামদুলিল্লাহ, আমি কোনো পরনারীতে আসক্ত নই। খেলাধুলা নিয়ে সময় কেটে যাচ্ছে। বগুড়া যাবি না? 8টা বছর তো হয়েই গেল। সেই 16 বছর বয়সে বাড়ি ছাড়লি, এখন তোর বয়স 24। বিয়ে করে সংসারী হবি না? সংসার বা বিয়ে নিয়ে আপাতত ভাবিনি। আগামীকাল আমি বাংলাদেশ টিমের ক্যাপ্টেন নির্বাচিত হব। সামনেই টি-20 ওয়ার্ল্ড কাপ, সম্পূর্ণ মনোযোগ এখন ওটাতে নিয়ে। তোকে একটা কথা বলবো, রাখবি? রাখার মতন হলে অবশ্যই রাখবো। আমি আমার মেয়ে রতিকে বিয়ে করবি তুই? সাব্বির আমজাদ হোসেনের মুখে থেকে এমন কথা শুনে হাঁ করে তাকিয়ে থাকে। বুঝতে চেষ্টা করে তিনি মজা করছে না তো। খানিকক্ষণ হাঁ করে চেয়ে থাকার পর আমতা আমতা করে বলেন, কি বলছেন স্যার এগুলো? হ্যাঁ ঠিকই বলছি, তোর বয়স 24 হয়ে গিয়েছে, আর আমার মামুনি 19 বছর বয়সী। কয়েকটা দিন পর 20 বছর হবে। তোর জন্য পাগলিটা সেই দিন থেকেই অপেক্ষা করছে, যেদিন তোর বাবা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। বাবা তুই না করিস না, এই কথাটা আমার রাখ। সাব্বির রতির দিকে খানিকক্ষণ চেয়ে থেকে বলেন, আপাতত কিছু বলছি না। সামনে বিশ্বকাপ, ওটা খেলার পর সিদ্ধান্ত জানাবো। আর এই যে মিস, সামনেই তো এইচএসসি, মন দাও পড়াশোনায়। জি আচ্ছা। রতির কণ্ঠ শুনে চমকে ওঠে সাব্বিরে। এত মধু আর এত শীতল কণ্ঠ কারো হয়? সাব্বির চোখ বড় বড় করে কাপা কাপা কণ্ঠে বলে ওঠেন, এটা তোমার কণ্ঠ রাতি? জি। আমজাদ হোসেন সাব্বিরের অবস্থা দেখে মিটিমিটি হেসে বলেন, এতেই তুই পাগল হয়ে গেলি? চল ভেতরে, বিয়ের পর আমার মামুনিকে দেখতে তুই পাগল হয়ে যাবি রে। সংবাদ সম্মেলনে ফিল সিমস আর পাশেই সাব্বির। ফিল সিমসের একের পর এক প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে। এমন সময় রিয়াসাদ আজিম আবারও সাব্বিরকে জিজ্ঞাসা করেন, এবার তো ট্রফি বাংলাদেশে নিয়ে, আপনারা কি ট্রফি নিয়ে বাংলাদেশে ফিরতে পারবেন? আমি নির্লজ্জ নই। খেলতে নামার আগে কিছু বলিনি, তবে হ্যাঁ,
ট্রফি বাংলাদেশে না থাকলে এশিয়াতে আছে। ভারত শ্রীলঙ্কায় আমরা খেলেছি, আশা করি ট্রফি না জিতলেও তাদের হারিয়ে ফিরব। আমি সম্মানজনক পরাজয় ডিজার্ভ করি না। কবে শুরু হচ্ছে আপনাদের বিশ্বকাপ জয়ের মিশন? আজ এখন থাক। দেখতে দেখতে 2026 ফেব্রুয়ারি মাস চলে আসে। ক্রিকেট খেলুড়ে দেশগুলো বিশ্বকাপের দামামা বেজে ওঠে। গ্রুপ ম্যাচের পরপর শ্রীলঙ্কা, নেপাল, নেদারল্যান্ড আর সাউথ আফ্রিকাকে হারিয়ে বাংলাদেশ সুপার 8-এ জায়গা করে নেয়। পুরো দল সাব্বিরের নেতৃত্বে অসম্ভব আগুন ঝরানো পারফরমেন্স। সুপার 8-এ পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলেও ইংল্যান্ড ম্যাচে সাব্বিরের ইনজুরি কারণে হেরে যায় বাংলাদেশ। তবুও বাংলাদেশ শেষ 4-এ জায়গা করে নেয়। সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড। লাস্ট ওভারে মুস্তাফিজুর রহমান এর জাদুকারি বোলিংয়ে 20 রানের ডিফারেন্স করে যায়। সঙ্গে সঙ্গে ইতিহাস তৈরি করে বাংলাদেশ। প্রথমবারের মতন আইসিসি ফাইনাল তারা। পুরো দেশ খুশিতে আত্মহারা। দ্বিতীয় সেমিফাইনালে ভারতকে হারিয়ে ইংল্যান্ড উঠে যায় ফাইনালে। ফাইনাল ম্যাচ 8ই মার্চ ভারতে আহমেদাবাদে। 8ই মার্চ টস জিতে আবারও বোলিংয়ে সিদ্ধান্ত নেয় সাব্বির। যথারীতি বাংলাদেশের বোলিংয়ে বিভাগে এক প্রকার ইংল্যান্ডের ব্যাটিংয়ে লাইন আপকে ভেঙে চুরমার করে দেয়। তাসকিন এর 8 উইকেটে মুস্তাফিজের 3, তানজিম সাব্বিরের 2 আর রিশাদ হোসেনের 1 উইকেট নেয়। বাংলাদেশ টার্গেটে দাঁড়ায় 120 বলে 14 রান। পুরো স্টেডিয়াম জুড়ে বাংলাদেশের পতাকা। ব্যাট হাতে রাসেল আর সাব্বির নামতেই পুরো স্টেডিয়ামে চিৎকার করে ওঠে। সাব্বির গম্ভীর মুখ করে স্ট্রাইক প্রান্তে ব্যাটিং শুরু করে। জোফরা আচারকে প্রথম ওভারে 4টা ছক্কা মেরে শুরু করে জয়ের লড়াই। 20 ওভারে বাংলাদেশ দলের সংগ্রহ 112 রান, 4 উইকেট। রাসেল আউট হওয়ার পরই লিটন, তঞ্জিম, হৃদয় আউট হয়ে যায়। অন্যদিকে ব্যাকফুটে বাংলাদেশ। এমন সময় সাব্বির ডেকে নেয় তানসিনকে ব্যাটিংয়ে। তারপরেই শুরু হয় সাব্বিরের বিধ্বংসী হিটিং। জোফরা আচার তৃতীয় ওভারে বল করতে আসলে 11তম ওভারে যখন বাংলাদেশের দরকার 60 বলে 28 রান, স্ট্রাইকে সাব্বির। প্রথম বলেই আচারের দুর্ধর্ষ বাউন্সারে বৃদ্ধ আঙ্গুল দেখিয়ে পুল শটে এই 6 মারার পরেই পুরোপুরি গ্যালারি গর্জনে বাংলাদেশ। নিজ দেশে জয়ের ধ্বনি শুনে সাব্বিরে আলাদাই একটা হৃদয় পায়, যার ফলে পরপর 3টা বলেই 3টি ওভার বাউন্ডতে সংগ্রহ দাঁড়ায় 130 রান। বাংলাদেশ জিততে দরকার 54 বলে মাত্র 10 রান। বল করতে আসে মার্ক উড। তাসকিন কোনো মতে ব্যাটে বল লাগিয়ে সিঙ্গেল নেয়। স্কাইপ পায় সাব্বির। উড দ্বিতীয় বলেই সর্বোচ্চ গতিতে হুঙ্কার করতে গেলেও সাব্বির 3 ধাপ এগিয়ে এসে বলটাকে ফুল টস বানিয়ে লং অফে বিশাল ছক্কা মেরে দেয়। মুহূর্তে ড্রয়িং রুমে জয়ের আনন্দে লাফিয়ে ওঠে। জয়ের জন্য দরকার মাত্র 3 রান। তীক্ষ্ণ চোখে সাব্বির তাকিয়ে আছে বলের দিকে। মার্ক উড বলার করার সঙ্গে সঙ্গে সাব্বির ব্যাট চালায়। বল উড়ে গিয়ে মাঠের বাইরে যায়। ছুটতে শুরু করে বাংলাদেশ টিম। একে একে জড়িয়ে ধরে সাব্বিরকে। ইতিহাস লেখে বাংলাদেশ। নিজের ছেলে সাফল্য আর লুকিয়ে নয়। নাবিহা আর রাহেলা বেগমকে সঙ্গে নিয়ে ড্রয়িং রুমে বসে দেখছেন শাহেদ সাহেব। গত 9টা বছর তিনি ক্রিকেটের সবচেয়ে বড় ফ্যান হয়ে গিয়েছে। হয়তো নিজের ছেলেকে সাফল্যের জন্য আমজাদ হোসেনের বাড়িতেও একই অবস্থা। ড্রয়িং রুমে বসে আছে আমজাদ হোসেন, তার স্ত্রী রিতা খানম, মেয়ে রতি আর তার ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার আবির হোসেন। যাক, ছেলেটা তবে বিজয়ী হলোই। আমি কিছুই বুঝলাম না। খেলার এখন আমি ক্রিকেট না দেখলে থাকতেই পারি না। আবির ওর মার কথা শুনে বলে, আম্মু, এটা ক্রিকেটের প্রতি টান নয়। বলো, মেয়ে জামাইকে দেখতেই তুমি টিভির সামনে বসো। ভাইয়ের এমন কথায় রতি লজ্জা পায়, তবে সে কম না। সেও বলে, আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ভাই ল্যাপটপে খুটখাট না করে টিভির সামনে বসেছে তার একমাত্র শালাবাবুকে দেখতে। আবির লজ্জা পায়। বোনের কথায় কাট্টা মেরে বলে, তুই বেশি কথা বলিস। ভাই বোনের খুনসুটি দেখে আমজাদ হোসেন বলেন, এক মেয়ে দিব আর এক মেয়ে আনবো, অনেকটাই পাল্টি, তাই না রিতা? হ্যাঁ, মেয়ে দিব, মেয়ে আনবো।
20 তারিখ বাংলার ট্রফি সহ ফিরে আসে সাব্বিররা। সারা ঢাকা শহর লোকের লোকারণ্য হয়ে যায়। ছাদ খোলা বাসে বিজয় উদযাপন করে সাব্বির প্রচণ্ড ক্লান্তি নিয়ে বাসায় ফিরেই ঘুমিয়ে পড়ে। রাত 1টায় মোবাইলের রিংটনে ঘুমটা ভেঙে যায়। সাব্বিরে বেশ বিরক্ত হয়ে মোবাইলটা হাতে নিয়ে লাফিয়ে ওঠে। দ্রুত কলটা রিসিভ করে বলে, আপু। ওপাশে নিশ্চুপতার সাথে ফুপিয়ে কাদার শব্দ। সাব্বিরে বুকটা কেঁপে ওঠে বোনের কান্নার শব্দ শুনে। একটা অসহীর হয়ে বলেন, এই আপু, আপুরে কাঁদছিস কেন? নাবিয়া মুখ খোলেন, আমার ভাইয়ের সাফল্য দেখে কাঁদছি রে। আমার ভাই আমাকে বুঝি ভুলেই গেল। কি বলছিস এসব আপু? তোকে আমি ভুলবো? এটা এ জীবনে হবে না। 2 মাস পর ফোন, আমি নিজে ফোন দেওয়ার পর মনে পড়লো। আপু, আমি ফোন ব্যবহার করিনি, আজই অন করেছি। কেমন আছো? আছি ভালো। শোন না, একটা কথা বলতাম। বলো আপু। আগামীকাল শুক্রবার আমার বিয়ে, আসবি তো তোর এই আপুর বিয়েতে? আসবো আপু, অবশ্যই আসবো। অপেক্ষায় থাকবো। ফোনটা কেটে যায়। সাব্বিরও সঙ্গে সঙ্গে ওর ম্যানেজারকে বলে নতুন গাড়ি কিনতে বলে। ঘুমিয়ে পড়ে। বর্তমান। স্যার আমরা এসে গিয়েছি। সাব্বির আদো আদো চোখে মেলে তাকায় সামনের দিকে। বিয়ের গেটের সামনে গাড়িটা দাঁড় করানো। গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে ওর বোন নাবিহা। সাব্বির দ্রুত গাড়ি থেকে নামতেই নাবিয়া ছুটে এসে ভাইয়াকে জোরে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। ভাই বোনে অনেকক্ষণ কাদার পর এগিয়ে আসে। রাহেলা বেগম ছেলেকে জড়িয়ে ধরে থাকে অনেকক্ষণ। এমন সময় সাব্বিরের চোখ যায় বাড়ির গেটের সামনে নিজের আড়াল করে দাঁড়িয়ে থাকা শাহেদ সাহেবের ওপর। সাব্বির মুচকি এসে এগিয়ে যায় তার দিকে। শাহেদ সাহেব ছেলেকে দেখে ভেতরে চলে যেতে নিবেই অমনি সাব্বির ওর বাবার হাতটা ধরে বলেন, বাবা। ঘুরে তাকায় শাহেদ সাহেব, ছলছল করছে তার চোখে। দেখলে তো সরকারি চাকরি না করে তোমার মুখ কেমন উজ্জ্বল করেছি আমি। কথাটা শেষ করতেই শাহেদ সাহেব ছেলেকে শক্ত করে জড়িয়ে ধরে। বাচ্চাদের মতন কাঁদতে কাঁদতে বলে, আমি মূর্খ ছিলাম রে বাবা, আমি বুঝিনি তোকে, আমি ব্যর্থ বাবা। তোর সাফল্যের ভিত আমি গড়ে দিতে পারিনি, আমাকে ক্ষমা করে দিস। বাবা ছেলের আবেগন মুহূর্ত শেষে দুজনেই স্বাভাবিক। সন্ধ্যার পর বরপক্ষ হাজির। সাব্বির বরকে দেখে চমকে যায়। আবির ভাই, আমজাদ হোসেনের ছেলে। সাব্বির জিজ্ঞাসাসূচক চাহনিতে বোনের দিকে তাকাতেই নাবিহা লাজুক হাসেন। বোনের হাসিতে সাব্বিরও হাসেন। তবে বিপত্তি বাঁধে কবুল বলার সময় আবির আর নাবিহা কেউ কবুল বলতে না, তাদের নাকি শর্ত আছে। সাব্বির এগিয়ে গিয়ে বলেন, কিসের সত্তরে আপু তোদের? কবুল বলো না প্লিজ। না বলবো না, তবে তুই শর্ত মানলে বলবো। ওকে ফাইন, বল, আমি মানবো তোদের সত্য। আমাদের বিয়ের পরে তুই আবার আমার একমাত্র ননদিনী রতিকে বিয়ে করবি। হ্যাঁ, তা তো এমনিতেই করতাম। কি গো রাতি, বিয়ে করবে আমায়? ভাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা রতি বোরখার আড়াল থেকে বলে ওঠেন, করব বলেই তো অপেক্ষা করছি এতগুলো বছর। তবে চলো করে ফেলি বিয়ে। বোনের বিদায় দিয়ে সাব্বির নিজেও বাসর ঘর করে প্রবেশ করে। বিছানার দিকে তাকিয়ে রতি বসে আছে লাল টুকটুকে বেনারসিতে। এই প্রথম সাব্বির মেয়েটাকে দেখলো। রতি সাব্বিরের আগমনে বার্তা পেয়েছে, সালাম দেয়। সাব্বির আবারও মুচকি হেসে ওঠে রতির শীতল কণ্ঠ শুনে। কাপা কাপা কণ্ঠে জবাব দিয়ে কাপা হাতে রতির ঘামটা সরাতেই আর একটা দফা চমকে ওঠে। এত সুন্দর কেউ হতে পারে? চাঁদের আলোর মতন রতি। সাব্বির নিজের অজান্তেই রতির কপালে ভালোবাসার পরম এঁকে দেয়। রতি শিউরে ওঠে, সাব্বিরকে জড়িয়ে ধরে। ভালোবাসুন আমায় প্রিয় স্বামী, আপনার ভালোবাসা পেতে আমি মরিয়া। সাব্বির রতি নিজের বুকের মাঝে টেনে নিয়ে বলে, ভালোবাসি তোমাকে আমি বউ। আমিও ভালোবাসি আপনাকে প্রিয় স্বামী। গল্পটা এখানেই শেষ। গল্পটা আপনাদের কেমন লাগলো তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন গল্প পেতে এভাবেই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।